আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ রাকিবুল ইসলাম। আজকে তোমাদের সাথে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের 2015 এবং 16 শিক্ষাবর্ষে ভর্তি পরীক্ষায় আগত পদার্থবিজ্ঞান, রসায়ন এবং গণিত অংশটি নিয়ে আলোচনা করব। সকল এমসিকিউ হ্যান্ড ক্যালকুলেশন দেখাবো, সকল এমসিকিউ ডিটেলস এবং অ্যানালাইসিস সহকারে দেখাবো। একটা প্রশ্ন থেকে অন্য কি ধরনের প্রশ্ন আসতে পারে বা কি ধরনের প্রশ্ন তোমার সলভ করা উচিত, কিভাবে সলভ করা উচিত সবকিছুই তোমাদের দেখাবো। আর বেশি কিছু বলার প্রয়োজন নাই, কারণ যারা আমার ভিডিওটা নিয়মিত দেখো, অন্তত ফুল ভিডিও একটা দেখেছো, তারা অন্তত জানো যে কিভাবে আমি পড়ানোর চেষ্টা করি আর এতে তোমার কতটুকু উপকার হয়। আচ্ছা, ঠিক আছে, চলো চলো আমরা ভিডিওটা শুরু করে দেই। আর আমি বর্তমানে রুয়েটে সিভিল ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টে পড়াশোনা করতেছি। তোমরা যদি কেউ রাজশাহীতে থাকো তাহলে আমার সাথে চাইলে দেখা করতে পারো যদি চাও। ঠিক আছে, আমরা শুরু করে দেই আর কথা না বাড়াই। প্রথমে আমরা পদার্থবিজ্ঞানের 1 নম্বর প্রশ্নটা দিয়ে শুরু করতে চাচ্ছি। দেখো, এখানে দেওয়া আছে একটি কোনো এক বিন্দুতে একই সময় 10 নিউটন ও 6 নিউটন মানের দুটি ভেক্টর 60 ডিগ্রি কোণে ক্রিয়া করলে ভেক্টর দুটির লব্ধির মান কত হবে? দেখো, ভেক্টর দুটির লব্ধির মান আমরা লব্ধি আর সমান জানি √p² + q² + 2pq cos আলফা। ঠিক আছে, cos আলফা। এখানে আমাদের কি দেওয়া আছে? লব্ধির মান দুটা ভেক্টরের মান দেওয়া আছে। p এর মান দেওয়া আছে 10, প্লাস হচ্ছে q এর মান দেওয়া আছে 6। তাহলে 6² + 2 × 10 × 6 কত ডিগ্রি মান দেওয়া আছে? মধ্যবর্তী কোণ দেওয়া আছে 60 ডিগ্রি। তাহলে আমরা একটু এটা ক্যালকুলেশন করি। এটা ক্যালকুলেশন করলে 10 স্কোয়ার করলে 100, প্লাস 36, প্লাস 10 × 2 = 20, 20 আর 6 কত? 6 × 20 = 100, 6 × 20 = 120, তাই না? ইন্টু cos 60 ডিগ্রির মান কত? হাফ। ঠিক আছে, তাহলে আমরা একটু করি। √100 আর 36 যোগ করলে পারে 136, 136 আর হচ্ছে 60 যোগ করলে কত হয়? 136 প্লাস 60 যোগ করো। √, শূন্য, 6 যোগ করলে 6, 6 3 যোগ করলে 9, আর হচ্ছে 1 হয়, অর্থাৎ 14 হবে। √, 196 রুট করলে পারে 14 নিউটন হয়, অর্থাৎ আমাদের উত্তর হবে 14 নিউটন। দেখো, একদম ক্যালকুলেশন গুলো শিখে নিতে হবে। ক্যালকুলেশন গুলো যতই সহজ মনে করো, প্র্যাকটিস না করলে এগুলো অনেক কঠিন লাগবে। তো এরপর আমাদের প্রশ্ন আছে 21 নম্বর। স্রোত না থাকলে এক ব্যক্তি 100 মিটার চওড়া একটি নদী সাঁতার দিয়ে 4 মিনিটে পার হয়। তাহলে হচ্ছে স্রোত না থাকলে আমরা সূত্র কি জানি? স্রোত না থাকলে আমরা জানি হচ্ছে T = D/V। তাহলে এখান থেকে আমরা ভির মান বের করতে পারবো। তাহলে হচ্ছে টির মান হচ্ছে 4 মিনিট দেওয়া আছে। তাহলে আমরা এখান থেকে জানি হচ্ছে 25 মিটার মিটার পার মিনিট। যেহেতু আমরা মিনিটে বসাইছি এই চারটা, তাহলে 25 মিটার পার মিনিট আমাদের বেগ বের হইলো। এটা আমাদের হচ্ছে নৌকার বেগ বের হইলো, বা ব্যক্তির বেগ, সাঁতারুর বেগ বের হইলো। এখন বলছে স্রোত থাকলে 1 মিনিট বেশি সময় লাগে, অর্থাৎ স্রোত থাকলে আমাদের সময় কত মিনিট লাগতেছে? 1 মিনিট বেশি, অর্থাৎ 5 মিনিট লাগতেছে। আমরা স্রোত যখন থাকে তখন আমরা টি সমান কি জানি? স্রোত থাকলে আমরা টি প্রাইম সমান জানি D √v² - u²। ঠিক আছে, এটাই কিন্তু আমরা জানি। এটা তাহলে আমাদের এখানে আমরা বের করবো √v² - u² সমান D/T প্রাইম। ঠিক আছে, তাহলে আমাদের ভি স্কোয়ারের মান বসে দিলাম। ভির মান আমাদের 25, তাহলে 25² - u²। ইউ হচ্ছে আমাদের স্রোতের বেগ, এটা আমরা বের করব। আর ডি হচ্ছে 100 / T প্রাইম কত? 5 মিনিট, তাই না? 5 মিনিট, তা এটা স্কোয়ার করে দেবো, কারণ উভয় এই যে এই রুটটা তুলে দিছি, তাহলে আমাদের স্কোয়ার হবে। তাহলে এটা সমান আমাদের কি আসলো? 20 স্কোয়ার, অর্থাৎ হচ্ছে আমাদের 400 আসলো। তাহলে ইউ² সমান কি পেলাম? 25 স্কোয়ার মানে 625 - 400। ঠিক আছে, তাহলে আমাদের কত আসলো? 225 বিয়োগ করলে, তাহলে ইউ সমান আসলো আমাদের 15। কিভাবে 15? রুট করে দিলাম। ঠিক আছে, দেখো আমরা প্রশ্নটা আরেকবার একটু সমাধান করার চেষ্টা করি, বোঝানোর চেষ্টা করি, কারণ এই ধরনের প্রশ্নগুলো খুব কমই দেখা যায়। সচরাচর এই ধরনের প্রশ্নগুলো দেখা যায় না। যদি স্রোত না থাকে, বোঝার চেষ্টা করো, যদি স্রোত না থাকে তাহলে আমাদের সময়ের সূত্র হবে হচ্ছে টি সমান D/V সাইন আলফা। যদি স্রোত না থাকে তাহলে আমাদের এই সূত্রটা হবে টি সমান D/V সাইন আলফা। ভি টি সমান D/V। ঠিক আছে, তাহলে এখান থেকে আমরা ভির মান বের করে নিলাম। ভি হচ্ছে আমাদের ব্যক্তির বেগ বা সাঁতারুর বেগ। ডি দেওয়া আছে 100/4 মিনিট, তাহলে 25 মিটার পার মিনিট। ঠিক আছে, এখন
আমাদের যদি স্রোত দেওয়া থাকে, বলছে স্রোত থাকলে ১ মিনিট সময় বেশি লাগে। তার মানে কি ৫ মিনিট লাগতেছে। ৪ মিনিট লাগতো আগে, এখন ১ মিনিট বেশি লাগতেছে। তার মানে ৫ মিনিট লাগতেছে। যদি স্রোত থাকে তাহলে আমাদের টি প্রাইম সমান ডি ডিভাইডেড বাই রুট ওভার ভি স্কয়ার মাইনাস ইউ স্কয়ার। এটা আমাদের সূত্র। এই দুটো সূত্র একটু মুখস্থ করতে হবে এই অঙ্ক করার জন্য। তাছাড়া পারবা না। তাহলে আমাদের এখান থেকে মান বের করলাম। যেহেতু আমরা ভির মান আগেই পাইছি ২০, ২৫, তাহলে সেক্ষেত্রে মানগুলো বসায় দেওয়ার পর ক্যালকুলেশন করলে আমাদের স্রোতের বেগ আসে ১৫। আশা করি বুঝতে পারছো, এটা সমস্যা হওয়ার কথা না। এরপরের প্রশ্নটা কি আছে? এরপরের প্রশ্নটা মুখস্থ প্রশ্ন। 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় ১ কেজি বরফকে, কি বলছে, 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় 1 কেজি বরফকে শুধুমাত্র গলাতে কত তাপের প্রয়োজন হয়? অর্থাৎ মনে করো যে 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার 1 কেজি একটা বরফ খণ্ড আছে। এই বরফটার খণ্ডকে আমরা গলাবো অর্থাৎ তরলে পরিণত করব। এখানে হচ্ছে বরফ গলনাঙ্কের আপেক্ষিক সুপ্ত তাপ চাইছে। তাহলে বরফ গলনের আপেক্ষিক সুপ্ত তাপ হচ্ছে MLF, এটা চাইছে। দুঃখিত, LF চাইছে জাস্ট। এটাকে এলএফ দ্বারা প্রকাশ করা হয়। এলএফ সমান হচ্ছে গিয়ে আমাদের থ্রি থ্রি সিক্স 36300। এটা আমরা সূত্র জানতাম, এত জুল। এখন এটা আমাদের উত্তরে দেওয়া আছে 3.36 ইন্টু 10 টু দি পাওয়ার স্কোয়ার কিলো জুল। অর্থাৎ এই যে তিনটা শূন্য মিলে কিলো হয়ে গেছে, আর তারপরে একটা দশমিক এখানে নিয়ে আসছে, পরে স্কোয়ার হয়ে গেছে, 10 স্কোয়ার হয়ে গেছে, এত কিলো জুল। এখন যদি বলতো 100 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় 1 কেজি বরফকে শুধুমাত্র বাষ্পে পরিণত করতে কত তাপের প্রয়োজন? একই কথা। অর্থাৎ হচ্ছে LV চাইছে, অর্থাৎ বাষ্প বাষ্পীভবনের আপেক্ষিক সুপ্ত তাপ চাইছে। তাহলে হচ্ছে সেটা হচ্ছে 2268300, এত জুল হয়তো। ঠিক আছে, আশা করি এটা বুঝতে পারছো। এটা নিয়ে কোনো সমস্যা থাকার কথা না তোমাদের। আর আমি একটু প্রশ্নগুলো একটু ইন ডিটেলসে বোঝানোর চেষ্টা করি, কারণ সবার তো বুঝতে হবে। আর ওই প্রশ্নই যে আসবে হুবহু সেটা কিন্তু বলা যায় না, কারণ ওই রকম টাইপের প্রশ্ন আসবে। আর আমি যে প্রশ্নগুলো সমাধান করেছি তার মধ্যে আজকে দেখবা অনেক প্রশ্ন রিপিট আছে। এই প্রশ্নগুলো রিপিট হচ্ছে। তোমরা যদি ভালোভাবে ভিডিওগুলো দেখো এবং নিজে নিজে প্র্যাকটিস করো তাহলে বুঝতে পারবা যে রিপিট কোশ্চেন কতটুকু আসে। সান্দ্রতার একক কি? এটা একটা রিপিট কোশ্চেন। সান্দ্রতার একক হচ্ছে নিউটন, দুঃখিত, নিউটন মিটার পার সেকেন্ড স্কোয়ার। নিউটন মিটার পার সেকেন্ড স্কোয়ার, এটা হচ্ছে সান্দ্রতার একক। কিন্তু এখানে কিন্তু কোনোটার সাথে আমাদের মিল নাই, তাই আমাদের উত্তর হবে না। এটা একটু মুখস্থ করে নাও। সান্দ্রতার একক প্রায় আসে অনেক বিশ্ববিদ্যালয়ে, নিউটন মিটার পার সেকেন্ড স্কোয়ার। একটি কোষের তড়িৎ কি বলছে, এটাও একটা রিপিট কোশ্চেন। এটা সম্ভবত 18তে আসছিল বাকৃবিতে। একটি কোষের তড়িৎচালক শক্তি 1.5 ভোল্ট এবং অভ্যন্তরীণ রোধ 2 ওহম এর প্রান্তদ্বয় 10 ওহম রোধের তার দ্বারা যুক্ত করা হলে প্রবাহিত তড়িৎ প্রবাহ কত হবে? এটা তো একদম ইজি প্রশ্ন। আই সমান কি জানি, ই ডিভাইডেড বাই ক্যাপিটাল আর রোধ আর প্লাস অভ্যন্তরীণ রোধ স্মল আর। তাহলে আমরা বসাই, ক্যাপিটাল ই হচ্ছে 1.5 ভোল্ট তড়িৎ চালক শক্তি, আর এর মান দেওয়া আছে আমাদের 10 প্লাস 2। তাহলে আমাদের হচ্ছে 1.5 ডিভাইডেড বাই 12। এটাকে যদি আমরা এই দশমিকটা তুলে দেই তাহলে আমরা এর নিচে 10 দ্বারা গুণ করতে হবে। তাহলে 15/120, 15/120, এটাকে যদি আমরা আহ 5 দ্বারা ভাগ করি, 5 দ্বারা ভাগ না করে 15 দ্বারাই ভাগ করে দেয়। 15 দ্বারা ভাগ করলে পরে এখানে আমাদের 1 হয়, আর 120কে ভাগ করলে 15 দ্বারা ভাগ করলে 8 হয়। তাহলে 1/8, আর 1/8 সমান তো আমরা জানি 0.125। ঠিক আছে, এটা তো আমরা জানি, এটা তো মুখস্থ। তাহলে আমাদের 0.125 এটা উত্তর হবে। এরপরে একটা প্রশ্ন দেওয়া আছে। আহ প্রশ্নটা হচ্ছে আমাদের 6630 ইন্টু 10 টু দি পাওয়ার -10 তরঙ্গ দৈর্ঘ্যে ফোটনের শক্তি কত? আমরা ফোটনের শক্তি সমান ই সমান কি জানি? ফোটনের শক্তি ই সমান জানি এইচ সি ডিভাইডেড বাই ল্যামডা, তাই না? এইচ সি ডিভাইডেড বাই ল্যামডা। তাহলে এখানে আমাদের সূত্র 6.626 ইন্টু 10 টু দি পাওয়ার -34 ইন্টু সি হচ্ছে 3 ইন্টু 10 টু দি পাওয়ার 8, 3 ইন্টু 10 টু দি পাওয়ার 8 ডিভাইডেড বাই ল্যামডা হচ্ছে 6630 ইন্টু 10 টু দি পাওয়ার -10। তাহলে এবার যদি আমরা ক্যালকুলেশন করি, এই 10 টু দি পাওয়ার -10, আমরা 10 টু দি পাওয়ার গুলো আগে ক্যালকুলেশন করবো। এই 10 টু দি পাওয়ার -10 উপরে গেলে 10 টু দি পাওয়ার 18 হয়ে যাবে। এই 10 টু দি পাওয়ার 18 আর 10 টু দি পাওয়ার 34 মিলে হবে আমাদের 10 টু দি পাওয়ার -14। ঠিক আছে, 10 টু দি পাওয়ার 14, হ্যাঁ, 10 টু দি পাওয়ার -16 হবে। ঠিক আছে, 10 টু দি পাওয়ার -16। এখন আমরা এইটা
আমরা যদি এইখানে একটা দশমিক দেই, এই যে এই দশমিকের মতো করে এখানে একটা দশমিক দেই, তাহলে আমরা কি করবো এখানে 10^3 দ্বারা গুণ করে দিব, কারণ 3 গণ ডানে আছে, তাহলে 10^3 দ্বারা গুণ করে দিব। এই 10^3 আবার উপরে চলে গেলে কি হবে, 10^-19 হয়ে যাবে, এই যে এই 10^3। এখন একটু আমরা ছোট করে লিখি, তাহলে আমাদের 6.626 ইন্টু 10^-19 ডিভাইডেড বাই 6.630 এটা আসলো। এখন এইটা আর এটা কিন্তু প্রায় কাছাকাছি, তাই এটা আমরা কাটা যায়, তাহলে আমাদের উত্তর কি আসলো 10^-19, তাই না? এখন কথা হচ্ছে, সরি, এই যে আমাদের এখানে কিন্তু 3 আছে, তাই না? আর এখানে আমাদের দাঁড়াও একটু ভুল মিস্টেক করে ফেলছি, এখানে আমাদের 3 গুণ আছে, তাহলে আমাদের 3 এর কাছাকাছি 3 ইন্টু 10^-19 আসবে, তাই না? কিন্তু আসলে বাস্তব কথা হচ্ছে এটা উত্তর 1 পয়েন্ট, ক্যালকুলেটরে করলে 1.7 ইন্টু 10^-19 উত্তর আসে। এটাই ক্যালকুলেটর আসে, কিন্তু এটা হ্যান্ড ক্যালকুলেশন করাটা একটু জটিল, একটু টাফ, তাই এটা স্কিপ করতে পারো, এই ধরনের প্রশ্নগুলা স্কিপ, তবে করা যায় 10 টু দি এটার কাছাকাছি করা যেতে পারে, তবে আমি আর কি করতে পারি না এটা এইভাবে, বুঝতে পারছো? তো তোমরা এইভাবে চেষ্টা করে দেখতে পারো। আর মেইনলি বলবো এই ধরনের প্রশ্নগুলো একটু স্কিপ করার জন্য, কারণ এগুলো এত বড় বড় ক্যালকুলেশন করে দেয় তোমাকে একটু ভয় দেখানোর জন্যই। এখন বলছে রেডনের অর্ধায়ু 4 দিন, এর গড় আয়ু কত? রেডনের অর্ধায়ু যদি 4 দিন হয়, এর গড় আয়ু, গড় আয়ু সমান আমরা জানতাম যে গড় আয়ু সমান আমরা কি দ্বারা প্রকাশ করতাম, টর্ক দ্বারা প্রকাশ করতাম গড় আয়ু, টাউ দ্বারা প্রকাশ করতাম, এটা সমান হচ্ছে আমাদের অর্ধায়ু টি হাফ ডিভাইডেড বাই 0.693। এটা তো আমরা সূত্র জানতাম, তাই না? এই দশমিকটা যদি আমরা তুলে দিই, তাহলে এটা উপরে চলে যাবে 1000, কারণ কি এই যে দশমিকের পর 3 জিরো আছে, তাহলে 1000 ডিভাইডেড বাই 4000 ডিভাইডেড বাই 693, এটা আমাদের উত্তর হবে। এখন এটা আমরা ভাগ করব, তাহলে 693 কে আমরা চাইলে কিন্তু 700 লিখতে পারি, তাই না? তাহলে 700 ডিভাইডেড বাই 4000 একটু ছোট করে নিব, তাহলে আমাদের 40 ডিভাইডেড বাই 7 আসে, তাহলে 7 দ্বারা 40 কে যদি আমরা ভাগ করি, তাহলে কত হয়, 5×7 = 35, তাহলে কত, 35, হাতে থাকে 5 দশমিক, তারপর শূন্য নিয়ে দশমিক নিলাম, তারপর কত থাকে আবার একটা সরি, এখানে একটা দশমিক নিলাম, দশমিক নেওয়ার পর এখানে আমরা শূন্য নিতে পারবো, তাহলে তারপর আমরা কত নিব, 7 নিতে পারবো, তাহলে 7×7 = 49, তারপর আবার ফের 1, অর্থাৎ এইভাবে দেখো আমাদের উত্তর কিন্তু চলে আসছে 5.7, যেটা কিনা আমাদের একটাই উত্তর আছে, 5.77 দিন, এটাই আমাদের উত্তর হয়ে যাবে, ঠিক আছে? এখন এই যে একটু ছোট কম বেশি করে নিলাম, 693 এর জায়গায় আমরা 700 নিলাম, এই কারণে একটু মানের কম বেশি আসতে পারে, কিন্তু অনেক কাছাকাছি, প্রায় কাছাকাছি চলে আসবে, ঠিক আছে? দেখো তারপর কি দেওয়া আছে, এটা একটা শর্টকাট, বিশাল সুন্দর একটা শর্টকাট শিখাই দেব। একটি লক্ষ্যস্থলে গুলি ছোড়া হলো, একটি লক্ষ্যস্থলে গুলি ছোড়া হলো 3 সেন্টিমিটার ভেদ করার পর উহার গতি অর্ধেক হয়ে গেল, গুলিটি আর কত দূর ভেদ করতে পারবে, ভেদ করে থেমে যাবে। দেখো যদি এস, একটু সূত্রটা লিখে নিতে পারো অথবা নোট করে রাখতে পারো, এস দূরত্ব অতিক্রম করার পর, এস দূরত্ব অতিক্রম করার পর গতি বা বেগ 1/n গুণ হলে, 1/n গুণ মানে কি, 1/n গুণ হলে বাকি কতটুকু অতিক্রম করবে, এস প্রাইম সমান এস ইন্টু n-1, দুঃখিত, s/n-1 এর স্কোয়ার ডিভাইডেড বাই 2n-1, এটা আমাদের সূত্র, এটা একটু মুখস্থ করে নাও, কিছু এই সূত্রটা মুখস্থ করে রাখতে হবে, s/n-1 এর হোল স্কোয়ার ডিভাইডেড বাই 2n, এখানে কিন্তু স্কোয়ার আছে, তাহলে আমাদের এখানে কি বলছে, গুলিটি আর কত দূর, অর্ধেক হয়ে গেল, তার মানে কি 1/2 গুণ হয়ে গেল না, 1/2 গুণ, এখন 3 সেন্টিমিটার ভেদ করছে, তার মানে এস আমাদের 3 সেন্টিমিটার, ঠিক আছে? আর এন আমাদের কত পেলাম, এন হচ্ছে আমাদের 2, কারণ অর্ধেক মানে কি 1/n মানে এন হচ্ছে আমাদের 2, তাহলে আমাদের কতটুকু প্রবেশ করবে, এস প্রাইম সমান এস অর্থাৎ 3 × n-1 মানে 2-1 এর স্কোয়ার ডিভাইডেড বাই 2n-1, 2 × 2 - 1, তাহলে আমাদের 3 × 1 ডিভাইডেড বাই
3 অর্থাৎ হচ্ছে আমাদের 1 সেন্টিমিটার উত্তর আসবে। এটাই আমাদের উত্তর হবে। দেখো এটা একটু ভালোভাবে শিখে নাও। s প্রাইম সমান s ইনটু n মাইনাস 1 এর হোল স্কয়ার ডিভাইডেড বাই 2n মাইনাস 1। দেখো আমি অনেকগুলো প্রশ্ন স্কিপ করি, কারণ এই কারণে স্কিপ করি কারণ বা ক্যালকুলেশন করতে পারি না। যেমন এর আগের কোশ্চেনটা আমি ক্যালকুলেশন করতে পারিনি, কারণ সব ক্যালকুলেশন হ্যান্ড ক্যালকুলেশন করা যায় না। আমি তোমাদের পড়াই দেখে যে আমি সবকিছু জানি এরকম কিন্তু না। তবে পদ্ধতিটা কিন্তু আমি সঠিকভাবে জানি, এটা ঠিক। আমি হয়তোবা ক্যালকুলেশন তোমাদের সাথে আমি করতে পারতেছি না। ঠিক আছে, খেয়াল করো। একক ক্ষেত্রফল, আমাদের ক্ষেত্রফল কত দেওয়া আছে? একক। এটা রিপিট কোশ্চেন। একক ক্ষেত্রফল 1 মিটার স্কোয়ার, এবং ইয়ং এর গুণাঙ্ক ওয়াই দেওয়া আছে হচ্ছে 2 ইন্টু 10 টু দি পাওয়ার 11 নিউটন পার মিটার স্কোয়ার। ইয়ং গুণাঙ্ক বিশিষ্ট ইস্পাতের তারের দৈর্ঘ্য আমাদের দেওয়া আছে 1, ইস্পাতের তারের দৈর্ঘ্য দেওয়া আছে হচ্ছে 1 মিটার, অর্থাৎ হচ্ছে ক্যাপিটাল এল দেওয়া আছে 1 মিটার। আর তারটি টেনে প্রসারিত করছে, মানে স্মল এল সমান 1 মিলিমিটার, অর্থাৎ কতটুকু প্রসারিত করছে? 10 টু দি মাইনাস 3 মিটার। আমরা সব মিটার একক, এসআই এককে নিয়ে যাব। এখন আমাদের বলছে কতটুকু কাজ হয়। তাহলে কাজ ডাব্লিউ সমান কি জানতাম? ওয়াই এ এল এর স্কোয়ার ডিভাইডেড বাই 2 ক্যাপিটাল এল, 2 ইন্টু ক্যাপিটাল এল। তাহলে হচ্ছে ওয়াই এর মান হচ্ছে 2 ইন্টু 10 টু দি পাওয়ার 2 ইন্টু 10 টু দি পাওয়ার 11 ইন্টু এ হচ্ছে 1, এল স্কোয়ার মানে হচ্ছে 10 টু দি পাওয়ার মাইনাস 6 ডিভাইডেড বাই 2 ইন্টু 1। তাহলে আমরা এই 2 কাটা দিলাম, 10 টু দি পাওয়ার মাইনাস 11 আর 10 টু দি পাওয়ার মাইনাস 10 কাটা দিলে 10 টু দি পাওয়ার 5 উত্তর আসে। হুবহু প্রশ্ন, হুবহু 3 বার আসছে এই একই প্রশ্ন, একই মান, একই সবকিছু 3 বার আসছে বাকৃবিতেই। এরপরের প্রশ্নটা খেয়াল করো, কি দেওয়া আছে? বায়ুতে 1 কুলম্বের 2টি আধান, আহ তাহলে কিউ টু, সরি কিউ1 সমান 1 কুলম্ব দেওয়া আছে। বায়ুতে 1 কুলম্বের 2টি আধান পরস্পর হতে 1 কিলোমিটার দূরে অবস্থিত। তাহলে মধ্যবর্তী দূরত্ব 1 কিলোমিটার, মানে 1000 মিটার। ঠিক আছে, 1000 মিটার দূরে অবস্থিত হলে এদের মধ্যকার ক্রিয়াশীল বল এফ কত? তাহলে আমরা এফ সমান কি জানতাম? এফ সমান জানতাম সি ইন্টু কিউ1 কিউ2 ডিভাইডেড বাই ডি স্কোয়ার। ঠিক আছে, তাহলে সির মান কত? 9 ইন্টু 10 টু দি পাওয়ার 9 ইন্টু কিউ1 এর মান হচ্ছে 1, কিউ2 মান 1, আর ডি স্কোয়ার মানে হচ্ছে 1000 এর স্কোয়ার। তাহলে 1000 কে স্কোয়ার করলে আমরা একটু 9 ইন্টু 10 টু দি 9 ইন্টু 1000 কে যদি আমরা স্কোয়ার করি তাহলে 10 টু দি পাওয়ার 6 উত্তর আসে। ঠিক আছে, কারণ 1000 তার স্কোয়ার 10 টু দি পাওয়ার 6 উত্তর আসবে, এটাই স্বাভাবিক। তাহলে 10 টু দি পাওয়ার 6 যদি নিচে আসে তাহলে উপরে কি হবে? 10 টু দি পাওয়ার মাইনাস 6 হবে, তাই না? তাহলে এই 10 টু দি পাওয়ার মাইনাস 6 আর 10 টু দি পাওয়ার 9 কাটা দিলে 9 ইন্টু 10 টু দি পাওয়ার কিউব আসে। তাহলে এটার সমান আমরা লেখা যায় কিলো নিউটন। ঠিক আছে, 9 9 কিলো নিউটন। এটা আমাদের সঠিক উত্তর, এটা আমাদের উত্তর হয়ে যাবে। এইটা যে 4 থেকে 5 বার আসছে এই বাকৃবিতেই, বাকৃবি এবং এগ্রি জিএসটি তে 4 থেকে 5 বার আসছে। যারা আমার ভিডিওগুলো দেখো তাদেরকে আমি এর আগেও বলছি যে এটা 2-3 বার আসছে। তাহলে একটি ট্রানজিস্টরের আলফা বিবর্তক দেওয়া আছে, আমাদের বিবর্তক দেওয়া আছে 0.98 এবং আই নির্গমন দেওয়া আছে 1.5 মিলিমিটার অ্যাম্পিয়ার। আইবি এর মান জানতে চাইছে। আমরা কি জানি আলফা সমান আইসি বাই আই, এটা তো আমরা সূত্র জানি। আর এই আইসি সমান জানি হচ্ছে আইই মাইনাস আইবি। ঠিক আছে, আইসি সমান আইই মাইনাস আইবি ডিভাইডেড বাই আইই। তাহলে আমাদের দরকার হচ্ছে আইবি। তাহলে আইবি সমান আমরা কি জানতে পারি? আইই মাইনাস আইবি ইন্টু আইই, এটা আমরা জানি। তাহলে এখান থেকে যদি আমরা আইই কমন নেই তাহলে আইই সমান 1 মাইনাস, সরি এখানে হচ্ছে আমাদের, এখানে একটু ভুল লিখে ফেলছি, দেখো গুণ করতে ভুল লিখে ফেলছে, এখানে আলফা হবে। ঠিক আছে, তাহলে এখানে আমাদের আই আই কমন নিলে পরে 1 মাইনাস আলফা থাকে। তাহলে আইবি সমান আমরা কি জানি? আইবি সমান জানি হচ্ছে আই হচ্ছে 1.5 মিলি অ্যাম্পিয়ার। তাহলে আমরা লিখতে পারি 1.5 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 3 অ্যাম্পিয়ার ইন্টু 1 মাইনাস 0.98, তাহলে আমরা লিখতে পারি 1.5 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 3 ইন্টু
1 থেকে 0.98 বিয়োগ করলে 2/100 থাকে, অর্থাৎ 0.02 থাকে, যেটা 2/100 বলা হয়। তাহলে 1.5 আর 2 গুণ করলে আমাদের 3 থাকে, 3 ডিভাইডেড বাই 10⁵ থাকে। এখন আমাদের প্রত্যেকটা উত্তরে কি আছে, এম্পিয়ার আছে, তাই না? তাহলে আমরা কি করব, 10⁶ দ্বারা গুণ করে দিব। তাহলে 10⁶ দ্বারা গুণ করলে 10⁵ আর 10⁶ দ্বারা গুণ করলে 10 থাকে। তাহলে 30 মাইক্রো অ্যাম্পিয়ার, এটাই উত্তর হবে। ঠিক আছে, 30 মাইক্রো অ্যাম্পিয়ার, এটা উত্তর হবে আমাদের। এর পরবর্তী প্রশ্নটা আমাদের কি দেওয়া আছে? প্রশ্নটা দেওয়া আছে হচ্ছে আমাদের, একটি বস্তু কণার মোট শক্তি পরিমাপ করে এর স্থির অবস্থা 3 গুণ পাওয়া গেল, বস্তুটির দ্রুতি কত? আচ্ছা, আমাদের স্থিতি শক্তি ই সমান কি জানি? ই নট সমান কি জানি? ই নট সমান জানি হচ্ছে এম নট সি স্কয়ার, এটা হচ্ছে স্থিতি শক্তি। আর গতিশীল মোট শক্তি সমান কি জানি? মোট শক্তি ই সমান জানি এম সি স্কয়ার, তাই না? তাহলে আমাদের বলছে আহ মোট শক্তি পরিমাপ করে এর স্থির অবস্থার শক্তির 3 গুণ পাওয়া গেল। তার মানে ই সমান 3 ই নট পাইছি, তাই না? ই সমান 3 ই নট, তার মানে এম সি স্কোয়ার সমান 3 m0 c স্কোয়ার পাইলাম। তাহলে এম সমান 3 m0 এটা লেখা যায়, কারণ সি স্কোয়ার কাটা গেল। তাহলে আমরা সূত্র কি জানি? বস্তুটির দ্রুতি, আমাদের বেগ বের করতে বলছে। তাহলে আমরা একটা সূত্র জানি, এম সমান m0 ডিভাইডেড বাই √1 - v² / c²। তাহলে এখান থেকে এই ভি এর মানটা জানতে চাইছে। তাহলে আমরা এম সমান কি লিখতে পারি? আমরা এটা এই পাশে নিয়ে আসলাম, 1 - v² / c² সমান m0 ডিভাইডেড বাই এম, আর এম এর পরিবর্তে আমরা লিখতে পারি 3m0। তাহলে 3m0, তাহলে m0 কাটা গেল, তাহলে 1 - v² / c² সমান 1/3, তার উপরে স্কোয়ার রুট তুলে দিলাম, তাহলে তার উপরে স্কোয়ার হলে পরে আমাদের 1/3 তার উপরে স্কোয়ার হয়ে যায়। এখন v²/c² ডান পাশে নিলাম এবং 1/9 এটাকে বাম পাশে নিলাম, তাহলে 1/9 হলো। তাহলে এটা সমান আমরা জানি 8/9। তাহলে c² সমান কি জানি? 9 v², সরি আমরা তো বের করবো v²। তাহলে v² সমান জানি হচ্ছে 8 c² ডিভাইডেড বাই 9। এটাকে আমরা রুট করে দিলে পরে আমাদের উত্তর আসে 2√2c ডিভাইডেড বাই 3। 2√2c ডিভাইডেড বাই 3, এটা আমাদের উত্তর আসে, যেটা কিনা 31-এর গ নম্বরের উত্তরে আছে, তাই এটাই উত্তর হবে। বলো, এটা কি প্রশ্ন? এটা রিপিট কোশ্চেন, বাকৃবির রিপিট কোশ্চেন এগুলা। 3টি গ্যাস অণুর বেগ দেওয়া আছে, যথাক্রমে 25, 30 এবং 35। তাদের মূল গড় বর্গবেগ চাইছে। তাহলে আমাদের সিআরএমএস বেগ সমান কি জানতাম? √, √v1 এর স্কোয়ার, অর্থাৎ হচ্ছে 25 স্কোয়ার প্লাস 30 স্কোয়ার প্লাস 35 স্কোয়ার। এখন এখানে কয়টা বেগ? 3টা, 25, 30 এবং 35। তাহলে 3 দ্বারা ভাগ করে দিব। ঠিক আছে, তাহলে আমরা একটু ক্যালকুলেশনটা করি। ক্যালকুলেশন করলে 25 স্কোয়ার করলে 625, প্লাস 30 স্কোয়ার করলে 900, আর 35 স্কোয়ার করলে 1235। এটা তো মুখস্থ থাকতে হবে, ডিভাইডেড বাই 3। এখন এই 625 আর 1225 যোগ করলে আমাদের কত হয়? 1825। ঠিক আছে, 1825 আর হচ্ছে 900 যোগ করলে কি হয়? 2725 ডিভাইডেড বাই 3 হয়। এটা আমাদের উত্তর হয়। এখন এই 3 দ্বারা 27-কে ভাগ করলে আমাদের 9 হয়, আর 3 দ্বারা 25-কে ভাগ করলে আমাদের কত হয়? সরি, 2750 হয়, 2750। তাহলে 3 দ্বারা 3 দ্বারা 50-কে ভাগ করলে 16 হয়, 16 দশমিক সামথিং হয়। তুমি মনে করো √916 আছে। তাহলে √916, এটা আমরা 30, 900-কে রুট করলে যদি আমরা 30 পাই, তাহলে √916-কে রুট করলে পারে, 916-কে রুট করলে আমরা 30 দশমিক কিছু একটা পাবো। তো 30 দশমিক কিছু একটা কি আছে? 30.3 আছে উত্তরে। তাহলে অ্যান্সার গুলোর মধ্যে 30.3 আছে, তাহলে এটাই উত্তর হবে আমাদের। ঠিক আছে, এরপর কি দেওয়া আছে? এরপর দেওয়া আছে একটি গাড়ি 25 মিটার ব্যাসার্ধের আহ একটি বাঁক 20 মিটার/সেকেন্ড বেগে অতিক্রম করলো। গাড়িটির কেন্দ্রমুখী ত্বরণ কত? আচ্ছা, আমরা কেন্দ্রমুখী বল সমান কি জানি? কেন্দ্রমুখী বল সমান জানি হচ্ছে mv² ডিভাইডেড বাই তাই জানতাম না? তাহলে এফ সমান আমরা কি জানি? এম এ, এফ সমান কি জানি? আমরা এফ সমান জানি m v² ডিভাইডেড বাই। তাহলে এই এম আর এম কাটা যায়, তাহলে এ সমান কি লেখা যায়? v² ডিভাইডেড বাই লেখা যায়। এটা আমাদের
সূত্র, তাহলে আমাদের বি হচ্ছে 20, 20 স্কোয়ার ডিভাইডেড বাই আর, আর কত 25, তাহলে আমাদের কত হয় 20 স্কোয়ার করলে 400 হয় ডিভাইডেড বাই 25, তাহলে 25 দ্বারা এটাকে ভাগ করলে 1, পরে হচ্ছে গিয়ে হাতে থাকে 15, মানে আরেকটা শূন্য থাকে, তাহলে 150, 150কে 25 দ্বারা ভাগ করলে 6, অর্থাৎ 16 মিটার পার সেকেন্ড। আর এমনি নর্মালি ভাগ করলে এটা 16 হবে উত্তর। তড়িৎ চৌম্বক বল, খেয়াল করো, তড়িৎ চৌম্বক বল ও মহাকর্ষ বলের অনুপাত কত? তড়িৎ চৌম্বক বল এবং মহাকর্ষ বলের অনুপাত হচ্ছে, এখানে কোনোটাই দেওয়া নাই। তড়িৎ চৌম্বক হচ্ছে 10 টু দি পাওয়ার 25, আর মহাকর্ষ বল হচ্ছে 1, তাহলে এদের অনুপাত হচ্ছে 10 টু দি পাওয়ার 25:1। তাই এটা কোনো অপশনে না থাকে, এটা আমরা উত্তর দাগাবো হচ্ছে নাম। এটা মনে রাখো, তড়িৎ চৌম্বক বল হচ্ছে 10 টু দি পাওয়ার 25, আর সবল নিউক্লিয় বল হচ্ছে 10 টু দি পাওয়ার 36। সব 10 টু দি পাওয়ার 36 হচ্ছে আমাদের সবল নিউক্লিয় বল। আর তড়িৎ চৌম্বকীয় বল হচ্ছে আমাদের তড়িৎ চৌম্বক বল হচ্ছে 10 টু দি পাওয়ার 25, আর মহাকর্ষীয় বল হচ্ছে 1। মঙ্গল গ্রহের মঙ্গল গ্রহের ব্যাসার্ধ 10 টু দি পাওয়ার, দেখো এই ক্যালকুলেশনটা করা যায়, করে দিচ্ছি। মঙ্গল গ্রহের ব্যাসার্ধ দেওয়া আছে 3000 কিলোমিটার, এবং এর পৃষ্ঠের অভিকর্ষ ত্বরণ দেওয়া আছে 3.8 ইন্টু 10 টু দি পাওয়ার 3.8 মিটার পার সেকেন্ড স্কোয়ার হলে মঙ্গল গ্রহের সাপেক্ষে এর মুক্তিবেগ কত? তাহলে মুক্তিবেগ ভি সমান আমরা কি জানি, √2 GR, √2 GR। তাহলে আমরা এখানে আমাদের কত দেওয়া আছে, 2 ইন্টু জির মান কত দেওয়া আছে 3.8, আর এর মান কত দেওয়া আছে 3000 কিলোমিটার, কিন্তু এখানে কিন্তু 3000 কিলোমিটারে বসানো যাবে না, 3000 মিটারে বসাতে হবে। কারণ কি 3000 কিলোমিটারকে 1000 দ্বারা গুণ করতে হবে, তাহলে মিটারে চলে আসলো। কেন মিটারে বসাবো, কারণ কি জানো, এখানে 3.8 মিটার পার সেকেন্ড স্কোয়ার, দেখো এখানে কিন্তু মিটার ব্যবহার করছে, তাইলে আমরা গুণ করে দেই। তাহলে আমাদের এই 2 আর হচ্ছে 3 গুণ করলে 6 ইন্টু 3.8 উত্তর আসে, ইন্টু আর হচ্ছে এই 3টা শূন্য আর এই 3টা শূন্য, তাহলে আমাদের কত আসে 10 টু দি পাওয়ার 6। এখন আমরা এই 6 আর 3.8 আমরা গুণ করব, তাহলে 3.8 ইন্টু 6, তাহলে কত হয় 6 × 8 = 48, 8 হাতে থাকে 4, 3 6 18, আর 4 কত 22। ঠিক আছে, তাহলে আমাদের এক ঘর দশমিক আগে দশমিক আছে, এক ঘর আগে দশমিক আছে, তাহলে আমাদের উত্তর হবে 22.8, তাহলে 22.8 ইন্টু 10 টু দি পাওয়ার 6 হবে। তাহলে 22.8 এটাকে রুট করলে অবশ্যই 5 হবে না, 5-এর চেয়ে ছোট হবে, আবার 4-এর চেয়ে বড় হবে। ঠিক আছে, 5-এর চেয়ে ছোট হবে, 4-এর চেয়ে বড় হবে। তাহলে এখানে 5-এর চেয়ে ছোট আর 4-এর চেয়ে বড় একটাই উত্তর আছে, 4.7, 4.77। আর 10 টু দি পাওয়ার 6 কে রুট করলে আমাদের 10 টু দি পাওয়ার 3 হয়, আর এইটা সমান হচ্ছে আমাদের কিলো পার সেকেন্ড। ঠিক আছে, অর্থাৎ 4.77 ইন্টু 10 টু দি পাওয়ার 4.77 কিলো পার সেকেন্ড, কিলোমিটার পার সেকেন্ড। ঠিক আছে, আমাদের এর পরের অঙ্কটা কি দেওয়া আছে, পরের অঙ্কটা দেওয়া আছে 10 টু দি পাওয়ার 6 নিউটন পার কুলম্ব মানের একটি সুষম তড়িৎ ক্ষেত্রে স্থাপন করলে ইলেকট্রনের ত্বরণ কত? আচ্ছা খেয়াল করো, আমরা একটা সূত্র জানি না, এফ সমান কিউ ই, আরেকটা সূত্র জানি এফ সমান এম এ। তাহলে এখান থেকে আমরা ত্বরণ এ সমান কি জানি, কিউ ই ডিভাইডেড বাই এম লেখা যায়। তাহলে কিউ সমান কত দেওয়া আছে, কিউ কিউ হচ্ছে এখানে ইলেকট্রনের কথা বোঝায়, তাহলে কিউ হচ্ছে চার্জ, তাহলে ইলেকট্রনের চার্জ কত 1.67 ইন্টু 10 টু দি পাওয়ার -19 কুলম্ব, ইন্টু ইর মান কত দেওয়া আছে, অর্থাৎ তড়িৎ প্রাবল্যে ইর মান দেওয়া আছে 10 টু দি পাওয়ার 6 নিউটন পার কুলম্ব, ডিভাইডেড বাই এম, এম কত দেওয়া আছে, ইলেকট্রনের ভর এম দেওয়া আছে 9.11 ইন্টু 10 টু দি পাওয়ার -31 কেজি। তাহলে এটা ক্যালকুলেশন করি, 10 টু দি পাওয়ার ক্যালকুলেশন করে 10 টু দি পাওয়ার গুলো আমরা একটু ক্যালকুলেশন করে নেই, তাহলে আমাদের 10 টু দি পাওয়ার, এখানে আমাদের উপরে গেলে 10 টু দি পাওয়ার কত থাকে, 10 টু দি পাওয়ার আমাদের 12 থাকে, আর 10 টু দি পাওয়ার 12 আর 10 টু দি পাওয়ার 6, এটা হয় হচ্ছে আমাদের 10 টু দি পাওয়ার 18। ঠিক আছে, টোটাল 10 টু দি পাওয়ার 18। এখন এইটাকে আমরা এটা দ্বারা ভাগ করলে কত হয়, এটাকে এটা দ্বারা ভাগ করলে আমাদের হয় হচ্ছে
দাঁড়াও, আমাদের উত্তরে কিন্তু সবগুলো 10 টু দি পাওয়ার 17 আছে, তাই না? তাহলে 10 টু দি পাওয়ার 17 থাকলে আমরা এখানে একটা 17 নিব আর 10 গুণ করে দিব, তাহলে আমাদের 16.7 ডিভাইডেড বাই 9.11 ইন্টু 10 টু দি পাওয়ার 17। তাহলে এটা নিয়ে আমার কোনো ভেজা নাই। কেন 10 টু দি পাওয়ার 17 আনলাম বুঝতে পারছো? কারণ উত্তরে সবগুলো 10 টু দি পাওয়ার 17 আছে। তাহলে এটাকে যদি আমরা ভাগ করি, 16কে 9 দ্বারা ভাগ করে দেবো, দশমিক বাদ। 16কে 9 দ্বারা ভাগ করলে আমাদের কত এক যায়, তারপর হচ্ছে 9, হাতে থাকে 7, তারপর দশমিক নিলাম, তারপর শূন্য নিলাম, তারপর কত হলো, 70-এর ভিতর কয়বার যায়, 8 নং 72। তাহলে 8 নং 72 আর হচ্ছে 7 নং 63, 7 বার যায়। তাহলে হচ্ছে কত, 63, হাতে থাকে আবার 7, মানে বারবার এটাই যাবে 1.77, যেটার উত্তর 1.8 নেওয়া যায় ইন্টু 10 টু দি পাওয়ার 1.77, মানে 1.8 নেওয়া যায় না? তাহলে 1.8 ইন্টু 10 টু দি পাওয়ার 17। আশা করি প্রশ্নটা বুঝতে পারছো। আমি আরেকবার একটু বোঝানোর চেষ্টা করতেছি। আমরা এফ সমান জানি হচ্ছে কিউ ই, এটা হচ্ছে তড়িতের ক্ষেত্রে এফ সমান কিউ ই। আবার এই এফ সমান জানি হচ্ছে এম এ, তাহলে কিউ ই সমান এম এ, তাহলে এখান থেকে ত্বরণ এ সমান জানি কিউ ই ডিভাইডেড বাই এম। এখন এখানে দেওয়া আছে 10 টু দি পাওয়ার 6 নিউটন পার কুলম্ব মানের একটি সুষম তড়িৎ ক্ষেত্রে স্থাপিত একটি ইলেকট্রনের ত্বরণ, অর্থাৎ সবকিছু কিন্তু ইলেকট্রনের জন্য চাইছে। তাহলে কিউ অর্থাৎ হচ্ছে চার্জ, আমাদের ইলেকট্রনের চার্জ কত, 1.67 ইন্টু 10 টু দি পাওয়ার-19। আর ইউ ই কত দেওয়া আছে, ই হচ্ছে 10 টু দি পাওয়ার, তড়িৎ প্রবাহ বলে ই দেওয়া আছে 10 টু দি পাওয়ার 6। আর ইলেকট্রনের ভর হচ্ছে 9.11 ইন্টু 10 টু দি পাওয়ার-31। আমরা 10 টু দি পাওয়ার এর হিসাবগুলো আগে করবো। তাহলে 10 টু দি পাওয়ার-13 উপরে গেলে 10 টু দি পাওয়ার 12 হয়। এই যে এটার সাথে 10 টু দি পাওয়ার-19 এর সাথে কাটা 10 টু দি পাওয়ার 12, আর এই 10 টু দি পাওয়ার 6 মিলে 10 টু দি পাওয়ার 18 হয়। কিন্তু আমরা একটু দশমিকটা আগানোর জন্য আমাদের অপশনে সবগুলো 10 টু দি পাওয়ার 17 আছে। তাই এই যে 10 টু দি পাওয়ার 17 মিলানোর জন্য আমরা এখানে তো আসছিল 18, তাহলে একটা 10 আমরা এইখানে গুণ করে দিব, 1.67 এর সাথে গুণ করে দিলে কত হয় আমাদের 16.7। কিন্তু আমরা 16.7 নিব না, আমরা হচ্ছে 16/9 নিব, কারণ আমাদের হিসাব তো করতে হবে, ভাগ তো তাছাড়া করা যাবে না। তো 16.7 করলে পারে আমরা 1.77 পাই, যেটা 1.8 এর মতোই, মানে কাছাকাছি আর কি, খুবই নিকটবর্তী। তাই 1.8 ইন্টু 10 টু দি পাওয়ার 17 মিটার পার সেকেন্ড স্কোয়ার। আশা করি বুঝতে পারছো। আমি একটু এইভাবেই অঙ্কগুলো করানোর চেষ্টা করতেছি, কারণ তুমি যদি ভেঙে ভেঙে না বুঝতে পারো তাহলে অঙ্কগুলো করতে পারবে না, ঠিক আছে? তো আমাদের 37 নম্বর প্রশ্নটা কি দেওয়া আছে? 37 নম্বর প্রশ্নটা দেওয়া আছে একটা হুইনস্টন ব্রিজের 4 বাহুতে যথাক্রমে 10 ওহম, 5 ওহম, 8 ওহম এবং 12 ওহম এর 4টি রোধ আছে। চতুর্থ বাহুর সাথে কত মানের রোধ কত মানের একটি শান্ট যুক্ত করলে ব্রিজটি সাম্যাবস্থায় আসবে। আচ্ছা, চতুর্থ বাহুতে আমাদের কত রোধ আগে যুক্ত করি। ধরো এখানে এই একটা আমাদের হুইনস্টন ব্রিজ, এখানে 10 ওহম আছে, তারপর আমাদের এখানে আছে হচ্ছে আমাদের 5 ওহম, তারপর এখানে আমাদের আছে হচ্ছে 8 ওহম, আর এখানে আমাদের কত হবে, 12 ওহম আছে, কিন্তু এখানে আমাদের কত লাগাতে হবে। হ্যাঁ, মনে করো যারা এই অধ্যায়টা পড়েছো তারা আসলে আশা করি জানো। তো আমরা হচ্ছে এখানে সূত্র আছে হচ্ছে পি বাই কিউ, সাম্যাবস্থার সূত্র হচ্ছে পি বাই কিউ সমান আর বাই এস। তাহলে এস সমান আমাদের কত হবে, এস সমান হবে হচ্ছে আর কিউ ডিভাইডেড বাই পি। তাহলে পি এর মান কত আমাদের 10, কিউ এর মান হচ্ছে 5, এবং সরি সরি, এখানে পি এর মান হচ্ছে 10, কিউ এর মান 5, আর এর মান 8, এবং এস এর মানটা আমরা বের করব। তাহলে পি আর সমান হচ্ছে আমাদের 8 ইন্টু কিউ হচ্ছে 5 ডিভাইডেড বাই 10, তাহলে 5 8 40 ডিভাইডেড বাই, অর্থাৎ আমাদের 4 হয়, 4 ওহম আসলো। কিন্তু আমাদের আছে 12, তাহলে কত, তাহলে কম আছে, কম থাকলে কি করতে হয় আমাদের, সমান্তরালে যুক্ত করতে হয়। তাহলে আমাদের ধরো 1/s সমান হচ্ছে 1 বাই, আমাদের করতে হবে 1/4, তাই না? আমাদের 4 ওহম বানাতে হবে, তাহলে আমরা কি করব, 1/4 সমান 1/s প্লাস 1/12। ঠিক আছে, যেহেতু 12 ওহম আছে আমাদের। আশা করি প্রশ্নটা বুঝতে পারছো। দেখো, দেখতে থাকো, আশা করি ভালোভাবে বুঝতে পারবা, তারপর আমি সমাধান করে নিজে দেখাবো, সমস্যা নাই। তাহলে 1/s সমান 1/4 মাইনাস 1/12, 1/12 সমান, তাহলে আমরা 12 - 4 আর 4 × 48 সমান কত হয় আমাদের, 8 ডিভাইডেড বাই 48 হয়। তার মানে কি 1/6 × 48, তাহলে 1/6। তাহলে এটা কি আমাদের 1/s বের হলো, এই যে 1/s না, তাহলে এস সমান কি আসবে, 6 ওহম আসবে। কিভাবে বের হলো আমি আরেকবার একটু বোঝানোর চেষ্টা করতেছি, খেয়াল করো। আমাদের দেওয়া আছে একটি হুইনস্টন ব্রিজের 4 বাহুতে যথাক্রমে 10 ওহম, 5 ওহম
10 ওহম, 5 ওহম, 8 ওহম এবং 12 ওহম এর 4টে রোধ আছে। তাহলে আমরা পি সমান 10 ওহম, কিউ সমান আমাদের হচ্ছে 5 ওহম, আর সমান আমাদের 8 ওহম। আর এসটায় 12 ওহম দেওয়া আছে, কিন্তু আমাদের বলছে ব্রিজটি সাম্য অবস্থা আনতে হবে। সাম্য অবস্থা আনতে হলে চতুর্থ বাহুটা আমাদের স্থির রাখতে হবে। তাহলে চতুর্থ বাহু আমরা এস ধরলাম। এই এস এর মানটা বের করবো কি, আমরা জানি পি বাই কিউ সমান আর বাই এস, এটা আমাদের সূত্র। তাহলে আমাদের এস সমান আর কিউ বাই পি। তাহলে আর এর মান আমরা মানগুলো বসা দিছি, 8 × 5 / 10, এটা সমান আমাদের 4 ওহম আসে। এখন আমরা যেহেতু 4 ওহম, কিন্তু আমাদের লাগবে আমাদের 4 ওহম, কিন্তু আমাদের আছে 12 ওহম। 12 ওহম, 12 ওহম। তাহলে আমাদের কি কম লাগবে? তাহলে আমরা কি করব, সমান্তরাল সংযুক্ত করব। তাহলে 1/4 সমান 1/s প্লাস 1/12, অর্থাৎ এখান থেকে 1/s বের করলে 8/12 আসে, 8/48 আসে, যেটা সমান 1/6। তাহলে এস সমান আমরা পাই 1/6 ওহম। আশা করি এবার বুঝতে পারছো, কোনো সমস্যা হওয়ার কথা না। এর পরবর্তী প্রশ্নটা দেওয়া আছে, কোন পর্যাবৃত্ত প্রবাহের শীর্ষ মান 7 অ্যাম্পিয়ার দেওয়া আছে, এর গড় বর্গের মান কত? আমরা একটা সূত্র জানি, শীর্ষ মান, পর্যাবৃত্ত প্রবাহের শীর্ষ মান লিখে নাও একটু। এই সূত্রটা কোনো জায়গায় আসে নাই, এই একটা প্রশ্ন দেখলাম এখানে আসছে। শীর্ষ মান সমান হচ্ছে আমাদের √2 × আই, আর √2 × I প্রাইম। আর সেই সমানকে আমরা আই দ্বারা প্রকাশ করছি। তাহলে এখানে আমাদের আই প্রাইমটা বের করতে বলছে। আই প্রাইমটা কি? গড় বর্গের মান, তাই না? গড় বর্গের মান। তাহলে আমরা আই প্রাইম সমান হচ্ছে I/√2। আর আই এর মান আমরা কি দেওয়া আছে? শীর্ষ মান কত দেওয়া আছে? শীর্ষ মান দেওয়া আছে 7 √2। তাহলে এটাকে ভাগ করলে, আমরা একটু ভাগ করে নেই, √2 সমান কি 1.41। তাহলে আমরা এই দশমিকটা তুলে দিলাম, তাহলে 100 দ্বারা গুণ করতে হবে, কারণ দশমিকের পর 2 শূন্য। তাহলে 700 ডিভাইডেড বাই কত দেওয়া আছে? 141। এটাকে আমরা চাইলে 700 ডিভাইডেড বাই 150 আকারে লিখতে পারবো, তাই না? 141কে আমরা কাছাকাছি মানে 150 ধরে নিলাম। তাহলে শূন্য শূন্য কাটা গেল। তারপর 5 দ্বারা ভাগ করি, 5 দ্বারা ভাগ করলে এটা হচ্ছে 3। আর এটাকে ভাগ করলে, 5 দ্বারা ভাগ করলে 5×15 = 75 হয়। তাহলে 5×15 = 75। তাহলে 5×14 হয়, তাহলে 14/3। তাহলে এটাকে ভাগ করলে আমাদের কত হয়? 4 দ্বারা ভাগ করলাম, তাহলে আমাদের কত হইলো? 3×4 = 12। তাহলে 2 পয়েন্ট, এখানে একটা দশমিক নিলাম, তাহলে হচ্ছে শূন্য নিলাম, তারপর 3 দ্বারা ভাগ করলে 3×6 = 18, অর্থাৎ 4.6। কিন্তু আমরা এখানে যে একটু কিছুটা ধরে নিছি, যেমন 141-এর জায়গায় 150 ধরে নিছি, এই কারণে 4.6 আসছে। কিন্তু আমাদের প্রথম অংশটুকু মিলে গেছে, মানে 4.995 উত্তর হয়ে যাবে। আশা করি বুঝতে পারছো, একটু খেয়াল করো, খেয়াল করলে বুঝতে পারবা। আসো আমরা এবার রসায়ন অংশে চলে যাই। রসায়ন অংশের প্রথম প্রশ্নটা দেওয়া আছে, যে সকল পরমাণুর প্রোটন সংখ্যা একই কিন্তু ভর সংখ্যা ভিন্ন, তাদেরকে কি বলা হয়? আসলে যাদের প্রোটন সংখ্যা সমান, তারা হচ্ছে আইসোটোপ। যা খেয়াল করে একটু একটু লিখে নাও, আইসোটোপ। আইসোটোপ এগুলো তোমরা পারো আমি জানি। আইসোটোপ হচ্ছে প্রোটন সমান, তারপর হচ্ছে গিয়ে আইসোটোন। ঠিক আছে? এটা হচ্ছে আমাদের নিউট্রন সংখ্যা সমান, এই যে দন্তান্ন নিউট্রন সংখ্যা, দন্তান্নতে এন, নিউট্রন সংখ্যা সমান। তারপর আইসোবার। আইসোবার কি? আইসোবার। আইসোবারে কি র আছে না, তাই আমাদের ভর সংখ্যা সমান। এই যে রতে ভর সংখ্যা সমান, ঠিক আছে? তারপর আমাদের কি আছে? আইসোটোন, আইসোটোপ, আইসোমার। আইসোমার আছে, তারপর হচ্ছে আমাদের আইসো ইলেকট্রন আছে। আইসো ইলেকট্রন হচ্ছে ইলেকট্রন সংখ্যা সমান। এগুলো হচ্ছে আমাদের, এই 4টা টপিক মনে রাখলে পারে মোটামুটি এই রিলেটেড সকল প্রশ্নের সমাধান পেয়ে যাবে। কোন গ্রুপের মৌলগুলোকে মুদ্রা ধাতু বলা হয়? গ্রুপ 11 যে মৌল আছে, গ্রুপ 11-তে কি কি মৌল আছে? গ্রুপ 11 এ কি কি মৌল আছে? প্রথম 3টা মৌল হচ্ছে কপার, সিলভার এবং গোল্ড। অরাম। গোল্ড, কপার, সিলভার এবং গোল্ড, এই প্রথম 3টা মৌলকে আমরা আহ মুদ্রা ধাতু বলা হয়, ঠিক আছে? মেটাল, মেটাল আর কি, মুদ্রা ধাতু বলা হয়। তো এগুলো দ্বারা প্রাচীন কাল থেকে ব্যবহার করা হচ্ছে, যে কপার, সিলভার এবং গোল্ড, সোনা, এগুলো হচ্ছে বাণিজ্যিক রূপে, মানে বিনিময় সামগ্রী হিসেবে ব্যবহার করা হতো। এই কারণে এগুলোকে মুদ্রা ধাতু বলা হয়। আর এগুলো পর্যায় সারণীতে গ্রুপ 11-তে স্থান পাইছে। আর গ্রুপ 11-কে আমরা আই বি দ্বারা প্রকাশ করি, ঠিক আছে? গ্রুপ 11-কে আই বি দ্বারা প্রকাশ করা হয়।
এর পরবর্তী প্রশ্নটা খেয়াল করো। সালফার পরমাণুর চতুর্পাশের বন্ধন সময়ের মোট ইলেকট্রন সংখ্যা কত? এটা হচ্ছে উত্তর 12 হবে। কিভাবে আমি দেখাচ্ছি খেয়াল করো। দেখো আমাদের সালফার পরমাণুর ইলেকট্রন বিন্যাস থেকে কি পাই? সালফার 16, তাহলে হচ্ছে সালফার 16 তে 1s2 2s2 2p6, তারপর আছে হচ্ছে 3s2 3p4, এটা আছে। অর্থাৎ সালফারের যোজ্যতা ইলেকট্রন কয়টা? 6টা। অর্থাৎ ভ্যালেন্স শেল ইলেকট্রন হচ্ছে আমাদের 6টি, তাই না? এখন সালফার হচ্ছে যখন SF6 গঠন করে, তাহলে তখন সালফারের 6টা ইলেকট্রন থাকে, আর ফ্লোরিন কয়টা? 6টা ইলেকট্রন দান করে। তাহলে হচ্ছে গিয়ে এই টোটাল হচ্ছে 12টা ইলেকট্রন, 12টা ইলেকট্রন সংখ্যা হয়। এখন বলতে পারো সালফার তো SF6, তারপর SF4, তারপর SF2 এগুলোও তো গঠন করে, তাহলে এই ক্ষেত্রে তো আমাদের 12টা হবে না। হ্যাঁ, তোমার প্রশ্নটা মানে তোমার কথাটা ঠিক আছে, কিন্তু এগুলো কিন্তু অক্টেট পূর্ণ করে না। আমাদের সালফার SF6 এটা আমাদের অক্টেট পূর্ণ করে, অর্থাৎ সর্বোচ্চ যোজন ক্ষমতা সম্পন্ন। মানে অক্টেট বলতে আমাদের এখানে সর্বোচ্চ যোজন ক্ষমতা যেটা গঠন করে, সেটাই আমাদের হবে হচ্ছে সালফারের চতুর্পাশের বন্ধন সময়ের মোট ইলেকট্রন সংখ্যা। আর সালফার হচ্ছে SF6 সর্বোচ্চ যোজন ক্ষমতা সম্পন্ন হয়। তাই এখানে আমাদের 12টা ইলেকট্রন আছে, এটাই আমাদের উত্তরে চাইছে। আশা করি এই প্রশ্নটা ক্লিয়ার। বয়েলের সূত্র কোনটি বলো? বয়েলের সূত্র হচ্ছে বয়েলের সূত্র হচ্ছে আয়তন এবং চাপের মধ্যে সম্পর্ক, অর্থাৎ P1 V1 সমান P2 V2, এটা হবে। আর চার্লসের সূত্র হচ্ছে আয়তন এবং তাপমাত্রার এটা হচ্ছে বয়েল। বয়েলের বানানটা কি? উম, এটা মনে হয় বয়েলের বানানটা। আর চার্লসের সূত্র হচ্ছে আমাদের V1/T1 সমান V2/T2, এটা আমাদের চার্লসের সূত্র। আর গে লুসাকের সূত্র লুসাকের সূত্র হচ্ছে P1/V1 সমান P1/T1 সমান P2/T2, এই তিনটা সূত্র ওটা মুখস্থ রাখলে হয়ে যাবে। আর V1/N1 সমান V2/N2, এটা কোন সূত্র আমার জানা নাই এই মুহূর্তে। ক্যান্সার চিকিৎসায় কোনটি ক্যান্সার চিকিৎসায় কোন তেজস্ক্রিয় মৌল ব্যবহৃত হয়? ক্যান্সার চিকিৎসায় আহ কোবাল্ট 60 এটা ব্যবহার করা হয়। আর এই ধরনের আরেকটা প্রশ্ন আসছিল যে নিচের কোনটি তেজস্ক্রিয় মৌল, ওইটাও আমাদের কোবাল্ট হবে, ঠিক আছে। আর তারপর হচ্ছে ফসফরাস 32, এটাও কিন্তু আমাদের তেজস্ক্রিয় মৌল, কিন্তু ফসফরাস 32 কিন্তু আমাদের ক্যান্সার চিকিৎসায় ব্যবহার করা হয় না। ক্যান্সার চিকিৎসায় কোবাল্ট 60 ব্যবহার করা হয়। আর গলগণ্ড রোগে ব্যবহার করা হয় আয়োডিনের একটা আইসোটোপ আছে, সেটা গলগণ্ড রোগে ব্যবহার করা হয়। দেখো 44 নাম্বারটা আমাদের বলছে তাপমাত্রা পরিবর্তনের সাথে নিম্নের কোনটি পরিবর্তন হয় না। আসলে আমরা যে সূত্রগুলো পড়ছি নর্মালিটি, মোলালিটি এবং মোলারিটি, সেক্ষেত্রে আমরা সূত্র দেখেছি নর্মালিটি এবং মোলারিটির ক্ষেত্রে বলা হয় যে নির্দিষ্ট তাপমাত্রায় কোনো দ্রবণের, অর্থাৎ শুরুতেই বলে দিয়ে রাখে যে নির্দিষ্ট তাপমাত্রা লাগবে। কিন্তু আমাদের যখন হচ্ছে মোলালিটি থাকে, সেক্ষেত্রে বলে দেওয়া থাকে, সংজ্ঞার শুরুতেই লেখা থাকে যে যে কোনো তাপমাত্রায় কোনো দ্রবণের, অর্থাৎ যে কোনো তাপমাত্রা দেওয়া থাকে মোলালিটিতে। তাই আমাদের তাপমাত্রা পরিবর্তন করলে মোলালিটিতে কোনো ধরনের মানের পরিবর্তন হয় না। কে এর পারমাণবিক সংখ্যা কত? কেটা কি? কে হচ্ছে আমাদের পটাশিয়ামের পারমাণবিক সংখ্যা আমাদের 19, এটা তো জানার কথা। 12 হচ্ছে কার্বনের, আহ, না সরি, 12 হচ্ছে ম্যাগনেসিয়ামের, আর 24 হচ্ছে আমাদের 24 আমাদের হচ্ছে ক্রোমিয়ামের, আর 39 সম্ভবত ইট্রিয়ামের অথবা জির্কনিয়াম। আহ হ্যাঁ, ইট্রিয়ামের সম্ভবত, তোমরা একটু দেখে নাও, এটা আহামরি কিছু না। নিচের নিম্নের সবচেয়ে শক্তিশালী জারক কোনটি? দেখো, যার জারণ সংখ্যা মান বেশি সে আমাদের শক্তিশালী জারক। যার জারণ মান বেশি, লিখে নাও, যার জারণ মান বড়, যার জারণ মান বেশি সে তত বেশি শক্তিশালী, যার জারণ মান বেশি সে তত বেশি শক্তিশালী। আচ্ছা, এখানে কার জারণ মান বেশি? এখানে হচ্ছে এই সিএল4, এটা অক্সি অ্যাসিড না? অক্সি অ্যাসিডের ক্ষেত্রে আমাদের এই যে এটাকে আহ, তাহলে কি হবে? 4 × 8, 4 × 2, কয়টা অক্সিজেন আছে? 4টা। আর অক্সিজেনের জারণ মান আছে -2, কিন্তু আমরা এখানে +2 দ্বারা গুণ করব। তাহলে 4 × 8, হাইড্রোজেন আছে কয়টা? একটা। তাই একটা বিয়োগ করবো, তাহলে 4 × 8 -1, তাহলে আমাদের 7। কিন্তু অন্যান্য গুলোর ক্ষেত্রে দেখো, HCl3, এই ক্ষেত্রে আমাদের 3 × 6 -1,
সমান হচ্ছে 5 হবে, অর্থাৎ এটা আমাদের জারণ মান কম। অর্থাৎ এখানে সবগুলো সবগুলো জারণ মান নির্ণয় করা হলে দেখা যাবে যে HCl HClO4 এর জারণ মান সবচেয়ে বেশি, তাই এটা শক্তিশালী জারক হবে। মিথাইল রেড ক্ষারীয় দ্রবণে আহ, মিথাইল রেড ক্ষারীয় দ্রবণে কি বর্ণের হয়? মিথাইল রেড ক্ষারীয় দ্রবণে আমাদের হলুদ বর্ণ হয়, মাঝে মাঝে সেটা আমাদের আহ, পিঙ্ক কালার দেয়, পিঙ্ক একটা গোলাপি কালার প্রদান করে মাঝে মাঝে, কিন্তু অধিকাংশ সময় আমাদের হলুদ ইয়েলো কালার প্রদান করে, ঠিক আছে। এটা হচ্ছে আমাদের মিথাইল রেড এর ক্ষেত্রে, ওই যে আমরা যখন টাইট্রেশন করি তখন এটা আমাদের মিথাইল রেডটা আমাদের ইয়েলো কালার প্রদান করে, মাঝে মাঝে গোলাপি কালার প্রদান করে। এরপরে প্রশ্নটা হচ্ছে পিএইচ বলতে কি বোঝায়? পিএইচ বলতে বোঝায় হচ্ছে, আমাদের পিএইচ এর সূত্রটা বলছে। পিএইচ বলতে হচ্ছে কারণ হাইড্রোজেন আয়নে কোনো দ্রবণের হাইড্রোজেন আয়নের ঋণাত্মক লগারিদম, ঋণাত্মক লগারিদমকে পিএইচ, অর্থাৎ সূত্রটা বলছে। পিএইচ এর সমান ক নাম্বারটা উত্তর হয়ে যাবে। এরপর আছে আমাদের হোয়াইট ভিট্রিয়ল এর সংজ্ঞা কি? দেখো এখানে আমি চারটাই পড়ায় দিতেছি। আমাদের ফেরাস সালফেট ডট 7 অণু পানি, এটা আমাদের গ্রিন ভিট্রিয়ল। মনে রাখো এটা আমাদের গ্রিন ভিট্রিয়ল, যে যে কালার প্রদান করে সেটা আমাদের সেই ভিট্রিয়ল বলা হয়। কপার সালফেট ডট 5 অণু পানি, কপার সালফেট ডট 5 অণু পানি, এটা আমাদের এটা আমাদের হচ্ছে ব্লু ভিট্রিয়ল, ঠিক আছে। ব্লু কালার প্রদান করে, হোয়াইট ব্লু ভিট্রিয়ল। আর জিঙ্ক সালফেট এটা ডট 7 অণু পানি, এটা আমাদের হোয়াইট ভিট্রিয়ল, ঠিক আছে, এটা আমাদের হোয়াইট ভিট্রিয়ল। এবং ম্যাগনেসিয়াম সালফেট ডট 7 অনুপানি, এটাও আমাদের হোয়াইট ভিট্রিয়ল, কিন্তু আমাদের অধিক হিসেবে পরিচিত আমাদের জিঙ্ক সালফেট, তাই আমাদের অপশনটা জিঙ্ক সালফেট দেওয়া হয়েছে উত্তর, ঠিক আছে। তোমরা একটু গুগল করে দেখতে পারো ম্যাগনেসিয়াম সালফেট ডট 7 অনুপানি, এটাও আমাদের হোয়াইট ভিট্রিয়ল। এরপরে প্রশ্নটা কি দেওয়া আছে? এরপরে প্রশ্ন বলছে পয়েন্ট ওয়ান মোলার সোডিয়াম হাইড্রোক্সাইড এর 500 মিলি দ্রবণ তৈরি করতে কি পরিমাণ সোডিয়াম হাইড্রোক্সাইড লাগবে? এটা তো জাস্ট সাধারণ সূত্র, ডাব্লিউ সমান কি এস ভি এম ডিভাইডেড বাই 1000, ঠিক আছে। তাহলে এস কত দেওয়া আছে? এস দেওয়া আছে আমাদের 0.1, ভি কত দেওয়া আছে আমাদের 500 মিলি, এম কত দেওয়া আছে সোডিয়াম হাইড্রোক্সাইড, তাহলে 40 ডিভাইডেড বাই 1000। তার 500 দ্বারা 1000 কে ভাগ করলে টু, টু দ্বারা 40 কে ভাগ করলে পরে আমাদের 20 হয়, 20 আর হচ্ছে এই 0.1 গুণ করলে পরে আমাদের 2 হয়, ঠিক আছে। অর্থাৎ 2 গ্রাম আমাদের সোডিয়াম হাইড্রোক্সাইড প্রয়োজন হবে। ক্যালসিয়াম কার্বনেট পানির সাথে বিক্রিয়া করে কি উৎপন্ন করে? দেখো এই মজার ইন্টারেস্টিং একটা বিক্রিয়া, এটা আমার কাছে অন্তত অনেক ভালো লাগে এই বিক্রিয়াটা। ধরো হচ্ছে ক্যালসিয়াম কার্বনেটের সংকেত হচ্ছে Ca C2, এটাকে আমরা কিভাবে লিখতে পারি? এটাকে আমরা লিখতে পারি বন্ড সি বন্ড সি মাঝখানে ট্রিপল বন্ড, যেহেতু কার্বন 4টা বন্ড তৈরি করে, এখানে আমরা হচ্ছে 2 অণু পানি নিলাম, পানি বলতে OH নিলাম। এখন এখানে আমাদের এই সুন্দর এই চাচা যাবে হচ্ছে এর সাথে, এর সাথে, আর এই হাইড্রোজেন কার্বনের সাথে, এই দুটা হাইড্রোজেন কার্বনের সাথে যাবে। তাহলে আমাদের ক্যালসিয়াম হাইড্রোক্সাইড, দুটা হাইড্রোক্সিল আয়ন আছে না, এই যে দুটা হাইড্রোক্সিল আয়ন ক্যালসিয়াম হাইড্রোক্সাইড উৎপন্ন করবে। আর এই কার্বন, এখানে কার্বন একটা সিএইচ ট্রিপল বন্ড সিএইচ তৈরি করবে, যেহেতু দুটা কার্বন একটা একটা করে হাইড্রোজেন নিচ্ছে, তাহলে সিএইচ ট্রিপল বন্ড সিএইচ, তাহলে এটা আমাদের কি তৈরি করলো? ইথাইন তৈরি করলো, তাই না? এটা উৎপন্ন করবে, অর্থাৎ ক্যালসিয়াম কার্বাইড পানির সাথে বিক্রিয়া করে আমাদের ইথাইন উৎপন্ন করে। তারপরে প্রশ্নটা বলছে প্রোটিনে অ্যামাইনো অ্যাসিডকে কি বন্ড দ্বারা যুক্ত থাকে? এটা মুখস্থ। প্রোটিনে পেপটাইড অ্যামাইনো অ্যাসিড পেপটাইড বন্ড দ্বারা যুক্ত থাকে। এটা অনেকে তোমরা ওই যে বায়োলজিতে পড়েছো, রাইবোজোমের যে একটা অধ্যায় আছে, অধ্যায় না মানে রাইবোজোমের যে বায়োলজির প্রথম অধ্যায়ে, প্রথম অধ্যায়ে যে একটা লাইন আছে রাইবোজোমের, ওইখানে যে অ্যামিনো অ্যাসিড পেপটাইড বন্ড দ্বারা যুক্ত থাকে, ওইখান থেকেও দেখে নিতে পারো তোমরা। রাইবোজ সংকেত কি? দেখো রাইবোজ সংকেত হচ্ছে আমাদের হচ্ছে C5H10O5, এটা আমাদের হচ্ছে রাইবোজ সংকেত, রাইবোজ। এটা হচ্ছে ডিঅক্সি রাইবোজ সংকেত। আর C6H12O6, এটা কি আমাদের গ্লুকোজের সংকেত, গ্লুকোজ এবং ফ্রুক্টোজ, গ্লুকোজ এবং সুক্রোজ, এই দুটার সংকেত, ঠিক আছে। আর C12 এইচ C12H22O11, এটা কার সংকেত বলো? এটা আমাদের হচ্ছে সুক্রোজের সংকেত, সুক্রোজ। এটা হচ্ছে গ্লুকোজ বাই ফ্রুক্টোজ, ফ্রুক্টোজ। আর এটা আমাদের সুক্রোজের সংকেত, ঠিক আছে। আর C6H10, এটা O5, এটা হচ্ছে আমাদের পাইরোকার্বনেট নামে একটা যৌগ আছে, পাইরোকার্বনেট,
পাইরোকার্বনেট। এটা তোমাদের মনে রাখা লাগবে না, জাস্ট দেখে রাখতে পারো, আর যার ইচ্ছা বেশি সে মনে রাখতে পারো। এটা C6H10O5, এটা হচ্ছে আমাদের পাইরোকার্বনেট। তাহলে একটু মুখস্থ করে নাও। রিপিট, C5H10O5, এটা আমাদের হচ্ছে রাইবোজ সংকেত। তারপর হচ্ছে C6H12O6, এটা আমাদের গ্লুকোজ বা ফ্রুক্টোজ। আর C12H22O11, এটা আমাদের সুক্রোজের। আর এটা মনে রাখার অত প্রয়োজন নাই। ফরমালিন কাকে বলে দেখো, ফরমালিন কাকে বলে? 40 মানে মিথানলের, এই যে মিথানল HCHO, এটা হচ্ছে আমাদের মিথানল। মিথানলের 40% যদি জলীয় দ্রবণ থাকে, 40% জলীয় দ্রবণ মিক্স থাকলে সেটাকে আমরা কি বলি? ফরমালিন। ঠিক আছে, ফরমালিন, সেটাকে আমরা ফরমালিন বলি। মিথানলের 40% জলীয় দ্রবণকে ফরমালিন বলি। আচ্ছা, এবার আমরা একটু অন্যগুলা দেখে আসি। তারপর আমাদের ইথানোয়িক অ্যাসিড না, CH3COOH, ইথানোয়িক অ্যাসিড। ইথানোয়িক অ্যাসিডের 6 থেকে 10% জলীয় দ্রবণকে আমরা কি বলবো? 6 থেকে 10% ইথানোয়িক অ্যাসিডের 6 থেকে 10% জলীয় দ্রবণকে আমাদের আহ ভিনেগার বলা হয়। ভিনেগার বলা হয়। ঠিক আছে। আর এই ইথানোয়িক অ্যাসিডের 95.5% জলীয় দ্রবণ থাকলে পারে সেটাকে আমরা কি বলবো? রেকটিফাইড স্পিরিট। রেকটিফাইড রেকটিফাইড স্পিরিট। একটু বানানগুলো স্কিপ করো ভাই, বানান সবসময় মনে থাকে না। রেকটিফাইড স্পিরিট বলা হয়। রেকটিফাইড স্পিরিট। তিনটা মনে রাখো, তিনটা সামনে আছে, ধরবো কিন্তু তখন। চুনা পাথরের সংকেত কি বলো? চুনা পাথরের সংকেত হচ্ছে ক্যালসিয়াম কার্বনেট, এটা হচ্ছে আমাদের চুনা পাথরের সংকেত। আহ ক্যালসিয়াম কার্বনেট, এটা আমাদের চুনা পাথরের সংকেত। এটা কি? চুনা পাথর। তাহলে চুনের পানির সংকেত কি? চুনের পানির সংকেত হচ্ছে ক্যালসিয়াম হাইড্রোক্সাইড, এটা আমাদের চুনের পানির সংকেত। চুনের পানি। চুনের পানির সংকেত হচ্ছে আমাদের ক্যালসিয়াম হাইড্রোক্সাইড। আর লাইম ওয়াটার কাকে বলা হয়? লাইম ওয়াটার কাকে বলা হয় বলো তো? আর আমাদের এখানে যে সি সিএও অর্থাৎ ক্যালসিয়াম অক্সাইড, এটা মূলত হচ্ছে চুন। ঠিক আছে, এটা মূলত চুন। আর লাইম ওয়াটার বলতে এই যে এই দুটা বিক্রিয়া করে, মানে আহ, দুঃখিত, এই ক্যালসিয়াম হাইড্রোক্সাইড এটাকেও লাইম ওয়াটার বলা হয়, চুনের পানিকেই লাইম ওয়াটার বলা হয়। ঠিক আছে, পড়ে নাও, এগুলো সবগুলো পড়ে নিবা। কত তাপমাত্রায় হীরক উত্তপ্ত করলে গ্রাফাইটে পরিণত হয়? এটা উত্তর দেওয়া আছে, এখানে দেখতেছি 1000 ডিগ্রি সেলসিয়াস, কিন্তু আমি গুগল করলাম, গুগল করে দেখলাম যে সেটা 4500 ডিগ্রি সেলসিয়াস দেখাচ্ছে। 4500 ডিগ্রি সেলসিয়াস দেখাচ্ছে যে 4000 4500 ডিগ্রি সেলসিয়াস যদি 4500 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় যদি হীরককে আমরা উত্তপ্ত করি তাহলে সেটা গ্রাফাইটে পরিণত হয়। কিন্তু এখানে সঠিক উত্তর দেওয়া আছে 1000 ডিগ্রি সেলসিয়াস। আসলে আমি জানি না এটা সঠিক কিনা, তবে তোমরা 1000 পরে নাও, 4500 এটাও পরে রাখো। নিচের কোনটি জারক বলো? এটা তো জানাই আছে, এটা হচ্ছে পটাশিয়াম পারম্যাঙ্গানেট, এটা জারক পদার্থ। বাকি সবাই হচ্ছে কেন আমাদের বিজারক পদার্থ। কেন? এখানে পটাশিয়াম পারম্যাঙ্গানেট 5টা ইলেকট্রন গ্রহণ করে। ঠিক আছে, পটাশিয়াম পারম্যাঙ্গানেট 5টা ইলেকট্রন গ্রহণ করে। দুঃখিত, পটাশিয়াম পারম্যাঙ্গানেট 5টা, হ্যাঁ দেখো, পটাশিয়াম পারম্যাঙ্গানেট 5টা ইলেকট্রন গ্রহণ করে, যার কারণে এটা আমাদের একটা জারক পদার্থ। এরপর কি দেওয়া আছে? 2 লিটার দ্রবণে 40 গ্রাম সোডিয়াম হাইড্রোক্সাইড দ্রবীভূত থাকলে দ্রবণের ঘনমাত্রা কত বলো? দ্রবণের ঘনমাত্রা আমরা সমান কি জানি? এস সমান কি জানি? 1000 W/MV। 1000 W/MV। কিন্তু এই 1000 ব্যবহার করবো না তখন যখন হচ্ছে আমাদের লিটার এককে দেওয়া থাকে, তাহলে আমরা W/MV, যেহেতু আমাদের লিটার এককে দেওয়া আছে, 2 লিটার দেওয়া আছে, তাহলে আমরা এই 1000 আমরা বাদ দিয়ে দিলাম। তাহলে ডাব্লু কত দেওয়া আছে? 40 গ্রাম। এম কত? সোডিয়াম হাইড্রোক্সাইড এম হচ্ছে গিয়ে আমাদের আহ কত? 40। আর ভি কত দেওয়া আছে? 2। তাহলে আমাদের এই 40 কাটা গেল 1/2, মানে হচ্ছে 0.5 মোলার। ঠিক আছে, 0.5 মোলার। তাহলে আমাদের ঘনমাত্রা হচ্ছে 0.5 মোলার। নিচের কোন দ্রবণের পিএইচ সবচেয়ে বেশি বলো? পিএইচ সবচেয়ে বেশি কোন দ্রবণের? এখানে আমি একটু বলে রাখি, 0.1 যদি দেওয়া থাকে তাহলে তার পিএইচ 1। তারপর 0.001 দেওয়া থাকলে সেটা পিএইচ হবে আমাদের 2। 0.001 দেওয়া থাকলে আমাদের সেটা পিএইচ হবে 3। 0.3
ওয়ান দেওয়া থাকলে সেটা পিএইচ হবে আমাদের 4, অর্থাৎ যতগুলো সংখ্যা থাকবে দশমিকের পর কিন্তু ওয়ান থাকতে হবে, কিন্তু এই ওয়ান কিন্তু মাস্ট, তত আমার পিএইচ হবে তত। এখন সেক্ষেত্রে এটার ক্ষেত্রে এটা হবে হচ্ছে আমাদের এটা হবে আমাদের অ্যাসিডের ক্ষেত্রে, কিন্তু আমাদের যখন ক্ষার বলবে তখন আবার 14 থেকে এই সংখ্যাটা বিয়োগ করতে হবে। তাহলে নিচের কোন দ্রবণের পিএইচ সবচেয়ে বেশি? এখানে 0.1 মোলার হাইড্রোক্লোরিক দেওয়া আছে, তাহলে এর পিএইচ কত? এর পিএইচ হচ্ছে 1, মনে রাখো। তারপর দেওয়া আছে 0.1 মোলার সোডিয়াম হাইড্রোক্সাইড, 0.1 মোলার সোডিয়াম হাইড্রোক্সাইড, এর পিএইচ কত? 13 হবে। কারণ কি? এটা সমান কি 1 1, তাহলে আমার যেহেতু এটা একটা ক্ষার, তাহলে 14 থেকে এক বাদ দিলে পর কত হয়? 13। এইভাবে তারপরে 1 মোলার হাইড্রোক্লোরিক, এটার পিএইচ হবে সম্ভবত কত? এটার সম্ভবত পিএইচ হবে 0.1 পিএইচ হবে। আর 0.001 মোলার পিএইচ সোডিয়াম হাইড্রোক্সাইড, এটা পিএইচ হবে আমাদের 12। কিভাবে? 0.01, এটার পিএইচ সমান কত? 2, পিওএইচ সমান 2। যেহেতু ক্ষার দেওয়া আছে তাহলে পিএইচ হবে আমার 14 থেকে 2 বিয়োগ করলে আমাদের 12 হবে, ঠিক আছে? তাহলে আমাদের সর্বোচ্চ পিএইচ কত? এই যে সোডিয়াম হাইড্রোক্সাইড, এটা হবে, ঠিক আছে? 60 নাম্বার, H3PO3 এর অম্লত্ব কত? অম্লের ক্ষারত্ব কত? এর ক্ষারত্ব হবে হচ্ছে 3। এখানে কয়টা হাইড্রোজেন আছে? 3টা, তাহলে এর ক্ষারত্ব কত হবে? 3। আর যদি দেওয়া থাকতো H3PO3, তাহলে এর ক্ষারত্ব হইতো হচ্ছে 2, এটা হচ্ছে ব্যতিক্রম। তারপর H3PO2, এটা আমাদের ক্ষারত্ব হবে হচ্ছে আমাদের 1, ঠিক আছে? এই তিনটা মুখস্থ করে নাও। এই তিনটা মুখস্থ করে নাও, এগুলা কিন্তু আমাদের লাগবে। এগুলা কিন্তু ব্যতিক্রম, ব্যতিক্রম। H3PO3 থাকলে আমাদের 2 হবে, H3PO2 থাকলে আমাদের H3PO3 থাকলে 2, আর H3PO2 থাকলে আমাদের 1 হবে, ঠিক আছে? আর H3PO4 থাকলে আমাদের 3 হবে। নিচের কোন মৌলটি সবচেয়ে বেশি সক্রিয়? বলো, নিচের কোন মৌলটি সবচেয়ে বেশি সক্রিয়? আমরা কি জানি? একই গ্রুপের উপর থেকে নিচের দিকে নামলে আমাদের সক্রিয়তা বৃদ্ধি পায়, তাই না? কারণ কি? ধরো এখানে আমাদের লিথিয়াম আছে, তার নিচে কি আছে? বেরিলিয়াম। তারপর আছে হচ্ছে তার পাশে আছে বেরিলিয়াম, তাই না? তারপর নিচে আছে সোডিয়াম, তারপর হচ্ছে রুবিডিয়াম, ঠিক আছে? রুবিডিয়াম, কিন্তু এখানে আমরা যদি খেয়াল করি, এখানে আমাদের রুবিডিয়ামের সর্বোচ্চ আমাদের কক্ষপথ থাকে। আর বাইরের শক্তি স্তরে যে ইলেকট্রনটা থাকে, এটা রুবিডিয়াম সহজে বের করে দিতে চায়, মানে বের করে দিতে চায় বলতে সহজে বের হয়ে যেতে পারে। তুলনামূলকভাবে অন্যান্যদের তুলনায় সোডিয়ামের লিথিয়ামের তুলনায় আমাদের এটা বের হয়ে যায় দ্রুত, ঠিক আছে? এই কারণে এর সক্রিয়তা বেশি। অর্থাৎ যে বেশি যত দ্রুত বা কম খুব সহজে ইলেকট্রন ত্যাগ করতে পারে তার সক্রিয়তা বেশি। এসএন ওয়ান বিক্রিয়ার ক্ষেত্রে নিম্নের কোনটি সঠিক? এসএন ওয়ান বিক্রিয়ার 3টা ধাপ আছে, 3টা ধাপ মুখস্থ করে রাখতে হবে। প্রথম ধাপ হচ্ছে এটা 2 ধাপে সংগঠিত হবে। প্রথমটাই হচ্ছে আমাদের 2 ধাপে সংগঠিত হবে, ঠিক আছে? 2 ধাপে সংগঠিত হবে, মানে বিক্রিয়াটা দুইটা পদ্ধতিতে হবে। তারপর 2 নাম্বার ধাপটা হচ্ছে 3 ডিগ্রি অ্যালকোহল লাগবে, সরি 3 ডিগ্রি অ্যালকাইল হ্যালাইড লাগবে, 3 ডিগ্রি অ্যালকাইল হ্যালাইড, অ্যালকাইল হ্যালাইড, 3 ডিগ্রি অ্যালকাইল হ্যালাইড, 3 ডিগ্রি অ্যালকাইল হ্যালাইড লাগবে। এবং তারপর লাগবে হচ্ছে আমাদের দেখো 3 নাম্বার শর্তটা আমার এই মুহূর্তে মনে নাই, তো এই দুটা মনে রেখো যে এসএন1 বিক্রিয়ার শর্ত হচ্ছে প্রথমে হচ্ছে 3 ডিগ্রি অ্যালকাইল হ্যালাইড লাগবে এবং হচ্ছে আমাদের 2 ধাপে সংগঠিত হবে। বলো, এই যে প্রশ্নটা আমি জিজ্ঞাসা করতে চাইছিলাম, মিথিলেটেড স্পিরিট এর মূল উপাদান কি? মিথিলেটেড স্পিরিট কোনটা? এই যে আমাদের ইথানোইক অ্যাসিডের 95.5%, ইথানোইক অ্যাসিডের 95.5% জলীয় দ্রবণকে আমাদের রেকটিফাইড স্পিরিট বা মিথিলেটেড স্পিরিট বলা হয়, ঠিক আছে? আসো আমরা ম্যাথে চলে আসি। আমরা রসায়ন অংশটি শেষ হলো, আমরা এবার ম্যাথ অংশটা সমাধান করব। প্রথম ম্যাথটা কি দেওয়া আছে? সাইন ইনভার্স পি সমান π/2। আমাদের কি কি দেওয়া আছে আমরা একটু তুলে নেই। সাইন ইনভার্স পি সমান π/2 মাইনাস কজ ইনভার্স x/2 হলে পি এর মান কত? ঠিক আছে, তাহলে পি এর মান বের করতে গেলে আমাদের সাইনটা অপর পাশে পাঠিয়ে দিতে হবে। তাহলে আমাদের সাইন π/2 মাইনাস কজ ইনভার্স x/2, তাহলে এখানে যদি π/2 থাকে তাহলে কি সাইন পরিবর্তন হয়ে কি হবে? কজ হবে, ঠিক আছে? কজ হবে। আর সাইন π/2 হচ্ছে প্রথম চতুর্ভাগ, তাই আমাদের চিহ্নর কোনো পরিবর্তন হবে না। তাহলে কজ ইনটু কজ ইনভার্স x/2, তাহলে এই কজ আর কজ ইনভার্স বাদ গেল, তাহলে আমাদের
x/2 থাকে, p সমান আমাদের x/2, এটা আমার খ নাম্বার অপশনে আছে। এখন দেখো এর পরের প্রশ্নটা সমাধান করে দেই। এখানে হঠাৎ বিদ্যুৎ চলে গেছে তো তাই সমস্যা হয়ে গেছে। দেখো দেওয়া আছে এবিসি ত্রিভুজের এবিসি সমবাহু ত্রিভুজ, তাহলে একটা ত্রিভুজ আঁকালাম, এবিসি একটা সমবাহু ত্রিভুজ, এখানে আমাদের এটা 60 ডিগ্রি কোণ। আহ দাঁড়াও আমি একটু সাজিয়ে নেই। দেখো দেওয়া আছে, বলছে এবিসি ত্রিভুজের, তাহলে এবিসি একটা ত্রিভুজ আঁকালাম, এটা একটা সমবাহু ত্রিভুজ, এটা 60 ডিগ্রি, এটা আমাদের 60 ডিগ্রি, এটাও আমাদের 60 ডিগ্রি। এখন বলছে এটা এ, এটা বি, এটা সি, অর্থাৎ তিনটাই বাহুই 60 ডিগ্রি, ঠিক আছে, 60 ডিগ্রি কোণ। এখন বলছে 2 সাইন এ ডিভাইডেড বাই 2 সাইন এ ডিভাইডেড বাই 2 এর মান কত। তাহলে এই 2 2 কাটা দিলাম, তাহলে সাইন এ এর মান কত, সাইন এ এর মান কত, 60 ডিগ্রি, তাহলে এটার মান কত, √3/2। এটাই চাইছে, এটা আহামরি কিছু নাই, জাস্ট একটা সংক্ষিপ্ত কথা বলছে। এখন বলছে এরপরের প্রশ্নটা বলছে ফাংশন অফ এক্স সমান দেওয়া আছে 1/e⁴x। আগে দেখো ফাংশন অফ এক্সটা কি দেওয়া আছে, ফাংশন অফ এক্সটা দেওয়া আছে হচ্ছে আমাদের 1/e⁻x। তাহলে এটা আমরা সাধারণভাবে কি লিখতে পারি, e⁻x, কারণ e⁻x টা উপরে চলে গেলে কি হবে, e⁻x। এখন লিমিট এক্স টেন্স টু 0, ফাংশন অফ এক্স প্লাস এইচ মাইনাস ফাংশন অফ এক্স ডিভাইডেড বাই এইচ, এটা দ্বারা বোঝায় যে ডিডিএক্স অফ ফাংশন অফ এক্স। ঠিক আছে, এটা দ্বারা বোঝায় ডিডিএক্স অফ ফাংশন অফ এক্স মানে অন্তরীকরণ। তাহলে e⁻x এর অন্তরীকরণ বোঝাইছে এটা দ্বারা, তাহলে ডিডিএক্স অফ e⁻x সমান e⁻x উত্তর হবে। তাহলে এটা দেখো গ নম্বর অপশনের উত্তর আছে। লিমিট এক্স টেন্স টু 0, এটা দ্বারা বোঝায় অন্তরীকরণ, ঠিক আছে, অন্তরীকরণ করা বোঝায়, সাধারণ অর্থে অন্তরীকরণ। এখন দেখো কি বলছে, y সমান কি দেওয়া আছে, y সমান কি দেওয়া আছে, পি স্কোয়ার মাইনাস 2p প্লাস 1, আর x সমান কি দেওয়া আছে, 3p স্কোয়ার। এখন বলছে dy/dx বের করো। এখন dy/dx এটা বের করতে বলছে। এখন যেহেতু আমাদের চলক আবার ফের p দেওয়া, তাহলে আমরা কিভাবে ডিডিপি অফ ওয়াই ওয়াই ডিভাইডেড বাই ডিডিপি অফ এক্স, এইভাবে আমরা কিন্তু নির্ণয় করতে পারি। তার মানে ওয়াই কে এক্স এর পির সাপেক্ষে ডিফারেন্সিয়েশন, এক্স কে পির সাপেক্ষে ডিফারেন্সিয়েশন। তাহলে আমরা ওয়াই কে যদি পির সাপেক্ষে, এটাকে যদি পির সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করি তাহলে কি লিখতে পারি, 2p মাইনাস 2, আর এক্স কে যদি পির সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করি তাহলে 6p লিখতে পারি, এই যে এটাকে 6p লিখতে পারি। তাহলে আমরা 2 কমন নেই, তাহলে p মাইনাস 1 ডিভাইডেড বাই 3p। এখন বলছে এটা ডিডিএক্স অফ, দেখো dy/dx সমান 0 হলে p এর মান কত, তার মানে এটা সমান 0, তাহলে p মাইনাস 1 সমান 0, অর্থাৎ p সমান আমাদের 1 উত্তর আসছে। ঠিক আছে, আশা করি বুঝতে পারছো। অর্থাৎ চলক যদি এক্স ওয়াই ব্যতীত অন্য কোনো চলক থাকে তাহলে dy/dx সমান লেখা যায় এই যে আমাদের এই অংশটুকু, ডিডিপি অফ ওয়াই ডিডিপি অফ এক্স ডিভাইডেড বাই ডিডিপি অফ এক্স, এটা লেখা যায়। তারপরে আমাদের কি প্রশ্ন দেওয়া আছে খেয়াল করো, দেওয়া আছে ফাংশন অফ এক্স সমান কি দেওয়া আছে, ফাংশন অফ এক্স সমান দেওয়া আছে sin x প্লাস cos x, তাই না, এটা আগে লেখো sin x প্লাস cos x, এটা আমাদের ফাংশন অফ x দেওয়া আছে। এখন আমাদের চাইছে হচ্ছে ফাংশন অফ x প্লাস ফাংশন অফ মাইনাস x, এটা সমান 0 দেওয়া আছে, তাহলে x এর মান কত। তাহলে আমাদের ফাংশন অফ x যদি এটা দেওয়া থাকে তাহলে ফাংশন অফ মাইনাস x সমান কি, সাইন মাইনাস x প্লাস cos মাইনাস x, তাই না। তাহলে আমরা এটা সমান লিখতে পারি মাইনাস সাইন x প্লাস cos x, কারণ কি cos মাইনাস x সমান cos x, কিন্তু সাইন মাইনাস x সমান কিন্তু সাইন x না, মাইনাস সাইন x হবে। তাহলে এটা আমরা যোগ করে দেই, তাহলে ফাংশন অফ x সমান দেওয়া আছে সাইন x প্লাস cos x, আর ফাংশন অফ মাইনাস x সমান পাইলাম হচ্ছে মাইনাস সাইন x প্লাস cos x, তাহলে এটা সমান কি পাই, 2 cos x। ঠিক আছে, এখন এইটার সমান কি দেওয়া আছে, এটা সমান দেওয়া আছে 0, দেখো ফাংশন অফ x প্লাস ফাংশন অফ মাইনাস x সমান 0 দেওয়া আছে, তার মানে এটা সমান 0, তাহলে 2 দ্বারা ভাগ করলে cos x সমান আমরা কি পাই, 2 দ্বারা ভাগ করলে cos x সমান আমরা 0 পাই। এখন cos কত ডিগ্রি মান 0, cos 90 এর মান 0, তাই না, cos 90 এর মান 0 না, তাহলে অর্থাৎ π/2 এটা উত্তর হবে। ঠিক আছে, এর পরবর্তী আমাদের প্রশ্ন দেওয়া আছে n সমান দেওয়া আছে 5, আর n সমান দেওয়া আছে 7, n সমান দেওয়া আছে 7 আর m সমান দেওয়া আছে আমাদের 5। তাহলে
ডি টু দি পাওয়ার এন, অর্থাৎ ডি টু দি পাওয়ার 7 ডিভাইডেড বাই ডি টু দি পাওয়ার এক্স, হ্যাঁ 7, এটাকে আমরা কত এক্স টু দি পাওয়ার 5 এটা দ্বারা অন্তরীকরণ করব। আচ্ছা, এটা দ্বারা বোঝায় 7 বার অন্তরীকরণ করা। কাকে 7 বার অন্তরীকরণ করা? এক্স টু দি পাওয়ার 5 কে। তাহলে একবার এটাকে যদি আমরা 7 বার অন্তরীকরণ করে দেখাবো, দেখো শূন্যই আসবে উত্তরে, এটা মনে রাখো। কারণ এখানে 7 আছে, এখানে আমাদের 5 আছে। যদি ছোট থাকে 1 সমান থাকলে 7 এর সমান থাকলে 7 আর 7 থাকলে পরে আমাদের উত্তর হইতো আমাদের 1। আর যদি 7 এর চেয়ে ছোট হয়, 7 এর চেয়ে ছোট হয়, তাহলে আমাদের উত্তর হবে 0। ঠিক আছে? 7 এর চেয়ে ছোট হইলে, 7 এর চেয়ে ছোট হলে আমাদের উত্তর হবে 0। তাহলে 5 এর চেয়ে 7 ছোট, বড় না, তাহলে 5 তো ছোট, তাই উত্তর হবে আমাদের 0। এখন কিভাবে দেখো, x টু দি পাওয়ার 5 কে যদি আমরা একবার ডিফারেন্সিয়েশন করি, 5 x টু দি পাওয়ার 4, দুইবার ডিফারেন্সিয়েশন করলে 20 x টু দি পাওয়ার 3, তিনবার ডিফারেন্সিয়েশন করলে 60 x টু দি পাওয়ার 4, চারবার ডিফারেন্সিয়েশন করলে সরি এক্স টু দি পাওয়ার 2, চারবার ডিফারেন্সিয়েশন করলে 120 এক্স, পাঁচবার ডিফারেন্সিয়েশন করলে 120, ছয়বার ডিফারেন্সিয়েশন করলে 0, সাতবার ডিফারেন্সিয়েশন করলেও 0। এইভাবে এখান থেকে আসছে প্রশ্নটা। তোমরা শর্টকাট মনে রাখো, ছোট থাকলে এটা 0 আর সমান থাকলে 1। কোন বিন্দুর কার্তেশীয় স্থানাঙ্ক xy দেওয়া আছে, তাহলে কার্তেশীয় স্থানাঙ্ক যদি xy হয়, তাহলে পোলার স্থানাঙ্ক সমান কি? পোলার স্থানাঙ্ক সমান r থিটা। তাহলে এখানে r সমান আমরা জানি কি, রুট ওভার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, তাই না? আর থিটা সমান কি জানি, tan ইনভার্স ওয়াই বাই এক্স, তাই জানি না? তাহলে এখানে আমাদের r থিটা সমান কি হবে? এই যে খ নম্বরে এটা আছে, রুট ওভার এক্স স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার আর কমা tan ইনভার্স ওয়াই বাই এক্স, এটা উত্তর হবে। 71 নম্বরটা কি দেওয়া আছে? 71 নম্বরটা ওই যে একটু আগে করে আসলাম ওইরকমই। এখানে তিনটা চলক দেওয়া আছে, এক্স ওয়াই সমান কি দেওয়া আছে, লগ পি, আর এক্স সমান কি দেওয়া আছে, 1 বাই পি। এখন আমাদের বলছে ডিওয়াই বাই ডিএক্স নির্ণয় করতে, তাই না? ডিওয়াই বাই ডিএক্স, তাহলে ডিওয়াই বাই ডিএক্স সমান কি হবে, যেহেতু তিনটা চলক আছে এক্স ওয়াই এবং পি দেওয়া আছে, তাহলে ডিওয়াই বাই ডিপি ডিএক্স বাই ডিপি, এটা উত্তর হয়, মানে এইভাবে করতে হবে। তাহলে আমরা ডিওয়াই বাই ডিপি মানে ওয়াই কে পি এর সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করবা। তাহলে ওয়াই কি আছে, লগ পি, এটা আমরা লগ ধরে নেব। কোনো জায়গায় যদি লগ দেওয়া থাকে সেটা আমরা লন ধরে নেব, কারণ লন ধরে নিলে আমাদের সুবিধা, মানে লন ধরে অঙ্কটা করে আর কি অধিকাংশ সময়। আর লগ যদি টেন দেওয়া থাকে তাহলে আলাদা বিষয়। তাহলে আহ লগ পি এর অন্তরীকরণ কি, 1 বাই পি। আর এখানে কি দেওয়া আছে, ddx অফ পি, তার মানে কি 1 বাই পি কে ডিফারেন্সিয়েশন করব। তাহলে 1 বাই এক্স কে ডিফারেন্সিয়েশন করলে কি, মাইনাস 1 বাই এক্স স্কোয়ার। তাহলে 1 বাই পি কে ডিফারেন্সিয়েশন করলে মাইনাস 1 বাই পি স্কোয়ার হবে। তাহলে এটা সমান কি, 1 বাই পি ইন্টু মাইনাস পি স্কোয়ার ডিভাইডেড বাই 1। তাহলে এই পি আর পি স্কোয়ার কাটা দিলে মাইনাস পি থাকে, ঠিক আছে? আমাদের উত্তর হবে মাইনাস পি। দেখো, এটাই দেওয়া আছে ক নাম্বার অপশনটাতে। এরপরের প্রশ্নটা কি দেওয়া আছে? এরপরের প্রশ্নটা দেওয়া আছে, বা এরপরের প্রশ্নটা মানে পরিপূর্ণ না, মানে সম্পূর্ণ প্রশ্নটা এখানে টাইপ ওঠা নাই, এই কারণে ভুলও, মানে প্রশ্নটা সমাধান করা যাচ্ছে না। এক্স সমান রুট ওভার মাইনাস ওয়ান হলে এর মান কোনটি, মানে এটা আসলে এক্স সমান, মানে প্রশ্নটা আর কি ভুল দেওয়া আছে, সম্পূর্ণ প্রশ্নটা ওঠে নাই। এখন বলছে 3, 5 আর হচ্ছে একটা বিন্দু দেওয়া আছে 3, 5, আর একটা বিন্দু দেওয়া আছে আমাদের 5, 4। এই বিন্দুগামী রেখার লম্ব রেখার ঢাল কত? এই ধরো একটা রেখা দেওয়া আছে, এর একটা লম্ব রেখার ঢাল, এর একটা লম্ব রেখার ঢাল কি রকম হবে, এই যে এটা হবে, এই লম্ব রেখার ঢাল মাঝখানে 90 ডিগ্রি, ঢাল কত, এই রেখার ঢাল কত? এটা ধরো M2 আর এটা ধরো আমাদের M1। তাহলে M1 কত দেওয়া আছে? লম্ব রেখার ঢাল আমরা কি জানি, দুটা রেখার লম্ব পরস্পর লম্ব হলে আমরা কি জানি, m1 m2 সমান -1, এটা মনে রাখো। এখন প্রথম এই রেখার ঢালটা আমাদের কত, এই রেখার ঢাল আমাদের হবে হচ্ছে ঢাল m সমান y1 y2, তার মানে 5 - 4 ডিভাইডেড বাই x1 x2, তার মানে 3 - 5, অর্থাৎ উত্তর হবে হচ্ছে -1/2। ঠিক আছে? এখন আমরা কি জানি, m1 1/2, m2 আমরা বের করব সমান -1, তার মানে M2 সমান কি পাইলাম, M2 সমান 2 পাইলাম, এটাই উত্তর। এখন তুমি খুব সহজে বের করতে পারো কিভাবে, এখানে যেটা উত্তর আসবে এটাই উল্টায় দিবা, মানে যা থাকবে এটাকে কালো হাতকে সাদা বানায় দিবা, দেওয়ার পর চিহ্নটাকে আবার মাইনাস করে দিবা। ঠিক আছে? মানে যদি মাইনাস থাকে তাহলে প্লাস দিবা, প্লাস থাকলে মাইনাস দিবা। তাহলে
মাইনাস 1/2 আছে, তাহলে এটা উল্টা দিলে কি হবে, 2 হবে। আর মাইনাস আছে, -1/2 ছিল, তাহলে কি +2 হবে। ঠিক আছে, এই যে +2 উত্তর। এরপরের প্রশ্নটা কি দেওয়া আছে, আমাদের ইন্টিগ্রেশন দেওয়া আছে। ইন্টিগ্রেশন কি দেওয়া আছে, ইন্টিগ্রেশন অফ মানটা আমরা পরে বসাবো। আমাদের দেওয়া আছে tan স্কোয়ার x ইন্টু sec স্কোয়ার x dx, এটা সমান কি। আচ্ছা, ধরো আমরা এখানে tan x সমান আমরা z ধরলাম, তাহলে আমরা কি পাই, tan x এর ডিফারেন্সিয়েশন করলে কি পাই, sec স্কোয়ার x dx, এটা সমানই তো dz হয়, তাই না। তাহলে আমরা একটু মানগুলো বসাই দেই। ইন্টিগ্রেশন অফ tan x সমান আমরা z ধরছি, তার মানে z স্কোয়ার sec স্কোয়ার x dx, এটা সমান আমরা কি লিখতে পারি, dz। তাহলে এটার ইন্টিগ্রেশন করলে কি, এটার ইন্টিগ্রেশন করলে z কিউব ডিভাইডেড বাই 3 এটা হবে। এখন আমাদের লিমিট কি দেওয়া আছে, পাই/4, আমরা লিমিট পাই/4 ইনটু 0, সরি লিমিট পাই/4 না তো, এখানে আমরা আচ্ছা লিমিটটা আমরা চেঞ্জ করব না, দেখো আমরা এখানে সমান লিখতে পারি 1/3 জেড কিউব মানে কি, tan জেড মানে কি, tan x ধরছিলাম, তাহলে tan কিউব x এটা, তাহলে এটার লিমিট কত, পাই/4, আর হচ্ছে 0, লিমিট না চেঞ্জ করলে হয়, তুমি যে জেড সমান যেটা ধরছো সেটা যদি ডিরেক্ট বসায় দাও তাহলে হবে। তাহলে 1/3 tan পাই/4 কিউব মাইনাস tan কিউব 0, তাহলে উত্তর কি আসবে, 1/3 ইন্টু tan পাই/4 এর মান 1, তার উপর কিউব মানে 1 মাইনাস 0, তাহলে উত্তর 1/3 আসবে। আশা করি বুঝতে পারছো, এটা আরেকবার একটু দেখলে তুমি ক্লিয়ার হয়ে যাবে। এরপরের প্রশ্নটা বলছে যে ax প্লাস by মাইনাস c সরলরেখাটি অক্ষদ্বয়ের সাথে যে ত্রিভুজ উৎপন্ন করে তার ক্ষেত্রফল কত। ধরো এই যে এটা একটা অক্ষদ্বয়, এটা একটা সরলরেখা, এটার রেখা দেওয়া আছে কি, ax প্লাস by মাইনাস c, অর্থাৎ সমান c হবে। এটা এই যে এই ক্ষেত্রফলটা যে তৈরি করছে, এই যে ক্ষেত্রটা ত্রিভুজটা তৈরি করছে, এই ক্ষেত্রে ত্রিভুজের সূত্র কি, এটা তোমার একবারে আগে সাধারণ সমীকরণ আকারে নিতে হবে। আমরা কি জানি, এক্স বাই এ, তাহলে এ এক্স প্লাস বি ওয়াই প্লাস সমান সি, এটাকে যদি আমরা এক্স বাই সি ডিভাইডেড বাই এ প্লাস ওয়াই ডিভাইডেড বাই হ্যাঁ সি ডিভাইডেড বাই বি সমান ওয়ান আকার লিখতে পারি, তাহলে আমাদের স্থানাঙ্ক গুলা কি কি আসে, তোমরা এটা মুখস্থ রাখবা, সি স্কোয়ার বাই 2ab, এটা আমাদের মুখস্থ মান, বুঝতে পারছো। তবু আমি তোমাদেরকে সলভ করে দেখাচ্ছি কিভাবে আর কি বের করতে হয়। তাহলে আমাদের এই বিন্দুটা কত, এই বিন্দুটা হচ্ছে সি বাই এ কমা 0, আর এই বিন্দুটা হচ্ছে আমাদের 0 সি বাই বি, ঠিক আছে। তাহলে আমাদের ত্রিভুজের ক্ষেত্রফল কি, হাফ, তারপর যে এই বিন্দুটা হচ্ছে আমাদের 0 0, তাহলে 0 0 1, তারপর হচ্ছে সি বাই এ, তারপর হচ্ছে 0 1, তারপর 0 বি সি বাই বি 1, এটা আমরা ক্যালকুলেশন করলে কি পাই, এই লাইন আমরা বাদ দিব, তাহলে হাফ ইন্টু এটা আমরা গুণ করে দিব, তাহলে সি স্কোয়ার বাই এবি, ঠিক আছে, মাইনাস এইটা বিয়োগ করে দিব, তাহলে 0 মাইনাস বিয়োগ করে দিলে কি হয়, সি স্কোয়ার বাই 2ab, এটাই তো আমাদের উত্তর আছে, তাই না। অর্থাৎ আমাদের সূত্র কি, সূত্র ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র হাফ ইন্টু মানে 3 বাহু দিয়ে আমাদের নির্ণয় করতে হয়, তাহলে এটা আমাদের ক্যালকুলেশন করলে সি স্কোয়ার বাই 2ab উত্তর চলে আসে। আশা করি বুঝতে পারছো। এর পরবর্তী প্রশ্ন দেওয়া আছে আমাদের কত, 76 নাম্বার। 76 নাম্বার প্রশ্নটা বলছে মূল ত্রয়ের গুণফল, মানে একটা ত্রিঘাত সমীকরণ দেওয়া আছে। আগে আমরা কনসেপ্টটা পড়ে আসি। আমাদের ধরো একটা ত্রিঘাত সমীকরণ এ এক্স কিউব প্লাস বি এক্স স্কোয়ার প্লাস সি এক্স প্লাস ডি, এটা সমান 0 হয়। আর এই সমীকরণের আমাদের তিনটা সমীকরণ মানে মূল বা সমাধান থাকে, আলফা বিটা এবং গামা থাকে। তাহলে আমরা কি জানি, আলফা প্লাস বিটা প্লাস গামা, এই মূল ত্রয়ের যোগফল হবে হচ্ছে আমাদের বি বাই এ, ঠিক আছে। মূল ত্রয়ের যোগফল হবে হচ্ছে আমাদের মাইনাস বি বাই এ, আর দুটা দুটা করে গুণের যোগফল হবে আমাদের হচ্ছে দুটা দুটা, তার মানে আলফা বিটা প্লাস বিটা গামা প্লাস গামা আলফা, এটা সমান হবে হচ্ছে আমাদের সি বাই এ, ঠিক আছে। আর এই মূল ত্রয়ের গুণফল মানে তিনটায় যদি গুণ করি তাহলে আমাদের উত্তর হবে মাইনাস ডি বাই এ, অর্থাৎ এই যে এখানে যে ধ্রুব সংখ্যাটা থাকে ওই সংখ্যা ডিভাইডেড বাই এ। এখন আমাদের যে প্রশ্নটা দেওয়া আছে সেখানে আসি, এক্স কিউব প্লাস এম স্কোয়ার,
সমান 0। তার মানে মাঝখানে যে বি এক্স স্কোয়ার মানে এক্স স্কোয়ার তারপর সি এক্স এগুলো নাই। তার মানে কি ওগুলো 0 আছে। তাহলে আমাদের মূলত্রয়ের যোগফল মানে এই ধরো এই সমীকরণটা এক্স কিউব মানে ত্রিকান্ত সমীকরণ। তাহলে আলফা বিটা গামা এই মূলত্রয়ের যোগফল মানে কি মাইনাস ডি বাই এ। আমরা সূত্র কি পড়ে আসছি যে মাইনাস ডি ডিভাইডেড বাই এ। তাহলে আমাদের ডি কত দেওয়া আছে এম স্কোয়ার মানে ধ্রুব সংখ্যাটা এম স্কোয়ার। তাহলে মাইনাস এম স্কোয়ার ডিভাইডেড বাই এ এর মান কত দেওয়া আছে এই যে এক্স কিউবের সহগ যেটা সেটা এ তাহলে ডিভাইডেড বাই 1 সমান মাইনাস এম স্কোয়ার। ঠিক আছে, এটা আমাদের উত্তর হবে। দেখো 76 নাম্বারের দেওয়া আছে। 77 নাম্বার প্রশ্নটা খেয়াল করো। 77 নাম্বার প্রশ্নটা তোমরা খুব সহজে করতে পারো। কিভাবে সেটা তোমরা মানে 4টা অপশন টেস্ট করতে পারো। মানে প্রত্যেকটাকে বর্গমূল করার চাইতে কিন্তু 4টা অপশন টেস্ট করা সহজ হবে। আমি সেটা অপশন টেস্টটাই দেখায় দিতেছি। ধরো ক নাম্বার 3 প্লাস 4 আই, এটা তুমি হোল স্কোয়ার করলে যদি ওই অপশন মানে 9 প্লাস 40 আই এটা পেয়ে যাও, তাহলে এটাই উত্তর হবে। তাহলে আমরা এ প্লাস বি এর হোল স্কোয়ার মান কি এ স্কোয়ার প্লাস 2 এ বি প্লাস বি স্কোয়ার মানে 4 আই স্কোয়ার। 4 স্কোয়ার আই স্কোয়ার। তাহলে এখানে আমাদের উত্তর আসে 9। এখানে আমাদের উত্তর আসে 4 × 8 প্লাস হচ্ছে 3। 4 × 8 ইন্টু 3 অর্থাৎ 3 × 8 = 24। 24 আই মানে এটা আর যাই আসুক এটা হবে না, কারণ এখানে তো আমার 40 আই আছে, এখানে আসতেছে 24 আই। তার মানে ক নাম্বার হবে না। দেখো আমি করাইলে হয়তো টাইম লাগবে, কিন্তু তুমি করলে পারে কিন্তু টাইম লাগবে না। খ নম্বর অপশনটা কি দেওয়া আছে 3 - 4i, এটা তুমি স্কোয়ার করলে এটা কি হবে স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার মানে 4i এর স্কোয়ার। তার মানে কি আসলো 9 মাইনাস 3 × 2 = 6 আর 4 × 6 = 24। এখানেও 24i মানে এখানে আর যাই আসুক এটা উত্তর হবে না, বি নাম্বার হবে না। সি নাম্বারটা দেখো, আমরা একটু গ নাম্বারটা দেখি। ঘ নাম্বারে কি দেওয়া আছে 5 + 4i। ঠিক আছে, এটা আমরা স্কোয়ার করে দিব। স্কোয়ার করে দিলে এ স্কোয়ার মানে 5 স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার মানে 4i স্কোয়ার। 4i এর স্কোয়ার। তাহলে 25 প্লাস 5 × 10 আর 4 কত 40। চার চার 4 × 10 = 40। 40i। দেখো এটা একটা সম্ভাবনা আছে। এখন আমাদের 9টা মিললে হয়ে যাবে। 4i স্কোয়ার মানে কি প্লাস 4 প্লাস 16i স্কোয়ার আর 25 প্লাস 40i। এই 60i স্কোয়ার মানে কি -16। তার মানে 9 প্লাস 40i। এটা কিন্তু ইজিলি বোঝা যাচ্ছে। এখন আমার ক্ষেত্রে তো হয়তো একটু আমি তোমাদেরকে সলভ করে দেখাচ্ছি বলে একটু টাইম লাগতেছে। তাছাড়া তোমরা যদি নিজেরা একটু অপশন টেস্ট করো তাহলেই কিন্তু মিলে যাবে। 4টা অপশন যদি তোমরা একটু টেস্ট করে দেখো যে প্রত্যেকটাকে একটু দ্রুত বর্গ করে দেখাবা। আর আমি যেভাবে ভেঙে ভেঙে করে দেখাচ্ছি সেভাবে তো তোমরা ভেঙে ভেঙে করে দেখাবে না। সেক্ষেত্রে তোমরা অল্প অল্প করে দেখালেই হয়ে যাবে। এর পরবর্তী প্রশ্নটা আমাদের কি আছে? এর পরবর্তী প্রশ্নটা আমাদের দেওয়া আছে যে একটা উপবৃত্ত দেওয়া আছে। কি উপবৃত্তটা কি 9x² প্লাস 25y² সমান 225। ঠিক আছে, 225। ঠিক আছে, এই উপবৃত্তের উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য আমরা উপবৃত্তের সাধারণ সমীকরণ আকার নিয়ে আসি। 9x² ডিভাইডেড বাই 225 দ্বারা ভাগ করে দেয়। 225 দ্বারা ভাগ করলে আমাদের উত্তর আসে এখানে আমাদের কত 225কে 9 দ্বারা ভাগ করলে আমাদের হ্যাঁ দেখো এটাকে ভাগ করলে 9 দ্বারা ভাগ করলে আমাদের কত এই 9 আর 16 গুণ করলে তো 225। তাহলে এখানে আমাদের 25 হবে প্লাস হচ্ছে y² ডিভাইডেড বাই 9 সমান আমাদের 1। তাহলে আমাদের এটা যদি আমাদের a স্কোয়ার সমান 25 হয় আর এটা হচ্ছে b স্কোয়ার সমান 9 হয়, তাহলে আমাদের a সমান আমাদের 5 আর b সমান আমাদের 3। এখন আমাদের উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য হচ্ছে সূত্র হচ্ছে 2b² বাই a, তাই না? তাহলে 2 ইন্টু b স্কোয়ারের মান কত? b স্কোয়ারের মান 9, b এর মান 3, তাহলে b স্কোয়ারের মান 9 ডিভাইডেড বাই এর মান 5, তার মানে 18 ডিভাইডেড বাই 5। ঠিক আছে, এটা আমাদের এটাই হচ্ছে আমাদের উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য। 78 নম্বরটা। এর পরবর্তী প্রশ্নটা কি দেওয়া আছে? এর পরবর্তী প্রশ্নটা দেওয়া আছে একটি সরলরেখা 0, 3 এবং 3, 6 বিন্দু দিয়ে অতিক্রম করে। রেখাটির সমীকরণ কত? দেখো এটা একটা প্রশ্ন দিছে তোমাদের ভার্সিটি অ্যাডমিশন কোশ্চেনে। দেখো একটা সরলরেখা মানে আমরা কি জানতাম y মাইনাস y1, y1 মানে 3 ডিভাইডেড বাই x মাইনাস x1 মানে 0। y1
y1 মাইনাস y2, তার মানে আমরা 3 মাইনাস 6 ডিভাইডেড বাই 0 মাইনাস 3, তাহলে এটা ক্যালকুলেশন করলে মাইনাস 3 ডিভাইডেড বাই মাইনাস 3, তার মানে কি 1, তার মানে y y মাইনাস 3 সমান আমাদের x, অর্থাৎ এই যে আমরা এটা আর গুণ করে দিছি আর কি 1 এর সাথে, তাহলে y মাইনাস x মাইনাস 3 এক পাশে নিলে এটা হয়। তাহলে এটাই তো আমাদের খ নম্বর অপশনের উত্তর দেওয়া আছে, এই তো পেয়ে গেছো। এখন বলছে, এখনকার এই প্রশ্নটা একটু প্রেডিক্ট সিস্টেম, এটা একটু ক্যালকুলেশন করা একটু বেশ কঠিন। একটি ত্রিভুজের দুটি কোণ 30 ডিগ্রি 60 ডিগ্রি হলে ত্রিভুজের বাহুগুলোর অনুপাত কত হবে? আচ্ছা ধরো একটা ত্রিভুজ যদি দুটা কোণ 30 ডিগ্রি 60 ডিগ্রি হয়, তাহলে সেই ত্রিভুজটা কি হবে? সেটা একটা সমবাহু ত্রিভুজ হবে না, সমকোণী ত্রিভুজ হবে না। কারণ এটা ধরো 30 ডিগ্রি, এটা ধরো আমাদের 60 ডিগ্রি, তাহলে অবশ্যই এটা আমাদের 90 ডিগ্রি, তার মানে এটা একটা সমকোণী ত্রিভুজ। এখন বাহুর অনুপাত কি? ধরো আমরা সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে আমরা অনুপাত কি জানি? 3 4 5, অথবা 6 8 10, তাই না? তাহলে এই অনুপাতটা কত? অর্থাৎ 3:5, 3:4:5, 3:4:5, এটার অনুপাতটা কত? অথবা যদি আমি খেয়াল করি, তারপর অথবা যদি আমরা খেয়াল করি 6:8:10, এদের অনুপাতগুলো কত? অথবা 5:12:13, মানে এগুলাই তো সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে ব্যবহার করা হয় অনুপাত। তাহলে এটার অনুপাতটা দিন শেষে এটা একটু মুখস্থ রাখতে হবে, 1:√3:2, এটা একটু মুখস্থ করে নাও। খুব একটা আসে না, তবে মানে বাদ দেওয়া স্কিপ করা ঠিক হবে না। তাহলে 1:3:2 আকারে সমবাহু সমকোণী ত্রিভুজের আমাদের বাহুগুলো মিল রেখে চলে, ঠিক আছে। ইউ আদিবেগে একটি বস্তু আলফা কোণে উপরের দিকে নিক্ষেপ করা হলে উহার সর্বোচ্চ উচ্চতায় ওঠার সময়, তার মানে মানে কোন একটা বস্তুকে আমরা যদি এইভাবে আলফা কোণে নিক্ষেপ করি, তাহলে এই যে সর্বোচ্চ উচ্চতা উঠলো এই সময় টিটা কি? টি সমান আমরা জানি হচ্ছে ইউ আদিবেগ ইউ সাইন আলফা ডিভাইডেড বাই জি, ঠিক আছে। ইউ সাইন আলফা ডিভাইডেড বাই জি, এটা আমাদের সর্বোচ্চ উচ্চতায় উঠতে সময়। আর যদি বলে যে পতন কাল, তার মানে কি টুয়াইস ইউ, তাহলে এখানে টু দ্বারা গুণ করলে টুয়াইস ইউ সাইন আলফা বাই জি। আর যদি বলতো যে সর্বোচ্চ উচ্চতা কত, মানে এই যে দূরত্বটা এইচ কত, এইটা কত, তাহলে এইচ সমান জানি আমরা ইউ স্কোয়ার সাইন স্কোয়ার আলফা ডিভাইডেড বাই জি, 2g। তাহলে তোমরা একটু মুখস্থ করে রাখো, আমাদের যদি সর্বোচ্চ উচ্চতা পৌঁছাতে সময় ওঠার সময় চাই, তাহলে টি সমান ইউ সাইন আলফা ডিভাইডেড বাই জি। আর যদি পতন কাল মানে উঠছে আবার নামছে, এই পতন কালটা চাই, তার মানে টুয়াইস ইউ সমান 2 ইউ সাইন আলফা বাই জি। আর যদি বলে এই যে সর্বোচ্চ উচ্চতায় উঠছে, এইখান থেকে এই সর্বোচ্চ উচ্চতা এই মাঝখানে দূরত্বটা কত, এই দূরত্বটা এইচ সমান ইউ স্কোয়ার সাইন স্কোয়ার আলফা ডিভাইডেড বাই টুয়াইস জি। সূত্র চারটায় মুখস্থ করে রাখতে হবে, ঠিক আছে। চারটায় মুখস্থ করে রাখো। তিনটা বলছি না, তিনটা সূত্র মুখস্থ করে রাখো, কোনটা থেকে কোনটা চলে আসে বলা যায় না। এখন বলছে 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় বায়ুতে শব্দের বেগ কত? এটা মুখস্থ করতে হবে, 9-10 অনেক পড়ছো। 332 মিটার পার সেকেন্ড, এটা আউট অফ সিলেবাস, তবুও পড়ে রাখো। 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় বায়ুতে শব্দের বেগ আমাদের 332 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা। এখন বলছে আমাদের একটি গলীয় দর্পণে 20 সেন্টিমিটার সামনে লক্ষ্যবস্তু স্থাপন করলে 60 সেন্টিমিটার পেছনে বিম্ব গঠিত হয়। খেয়াল করো 60 সেন্টিমিটার কিন্তু পিছনের দিকে বিম্ব গঠিত হচ্ছে, দর্পণটির ফোকাস দূরত্ব কত? আমরা সূত্র কি জানি? 1/f সমান 1/u প্লাস 1/v, এটা তো আমাদের সূত্র, এটা তো আমরা জানি। এই ফোকাস দূরত্বটা বের করতে বলছে, তাহলে 1/u, ইউ এর মান কত দেওয়া আছে? 20 সেন্টিমিটার, প্লাস 1/v, বিম্ব কত সেন্টিমিটার দূরত্বে হবে তৈরি করছে? 60 সেন্টিমিটার দূরত্বে। এখন কিন্তু কথা বলছে পিছনে, সামনে কিন্তু বলে নাই। বিম্ব পিছনে সৃষ্টি হওয়া মানে মাইনাস 60, তাহলে 1/20 মাইনাস 1/60। যেটা বুঝতে পারছো কেন মাইনাস বসালাম, মানে পিছনে বললে মাইনাস বসাতে হবে, অর্থাৎ আর সামনে বললে প্লাস বসাতে হবে। তাহলে আমরা একটু ক্যালকুলেশন করে নেই। ক্যালকুলেশন করলে আমরা হচ্ছে 60টা লসাগু করলাম 60, তাহলে 3 মাইনাস 1, তাই না? হ্যাঁ, 3 মাইনাস 1, তাহলে 3 মাইনাস 1 করলে 2/60, অর্থাৎ হচ্ছে আমাদের 1/30 হলো। তাহলে এফ সমান কি হবে? এফ সমান হবে আমাদের 30 সেন্টিমিটার। এফ সমান আমাদের 30 সেন্টিমিটার হবে, ঠিক আছে। এরপর একটা কি বলছে,
এগুলো একটু আউট অফ সিলেবাস, কিন্তু এগুলো জেনে রাখা ভালো। একটি অভিসারী ও একটি অপসারী লেন্সের ক্ষমতা দেওয়া আছে 3.5D ও 2.5D। সংযুক্ত লেন্সের তুল্য ফোকাস দূরত্ব কত? আচ্ছা দেখো, অভিসারী লেন্সের ক্ষমতা কি বলছে, অভিসারী লেন্সের ক্ষমতা P1 ধরলাম, তাই এটা হচ্ছে আমাদের 3.5D। আর অপসারী লেন্সের ক্ষমতা P2 হচ্ছে আমাদের 2.5D। এখন কথা আছে, অপসারী আর অভিসারী দুইটা বিপরীত না, তার কারণে যে কোনো একটাকে মাইনাস, তবে যে কোনো একটা না, অপসারীকে আমরা বেশিরভাগ সময় মাইনাস দেওয়া থাকে, তাহলে অপসারী। এখন টোটাল আমাদের ক্ষমতা কি, টোটাল ক্ষমতা P সমান কি P1 প্লাস P2, তার মানে কি 3.5 মাইনাস 2.5, তাই হবে তাই না? তাহলে এটা সমান কি হয়, আমাদের 1 উত্তর আসে, 1D উত্তর আসে। এখন আমরা ফোকাস দূরত্ব চাইছে, ফোকাস দূরত্ব F সমান আমরা কি পাই, আমরা জানি ফোকাস দূরত্ব F সমান 1/P, বুঝতে পারছো? তাহলে 1/1 সমান 1, এটা 1 মিটার, ঠিক আছে? এটা আমাদের ফোকাস দূরত্ব এবং লেন্সের ক্ষমতার সূত্র। এই প্রশ্নটা খেয়াল করো, এই প্রশ্নটা 9-10 এ তোমরা অনেক পড়াশোনা করেছো। 9-10 এ একটি ট্রান্সফরমারের মুখ্য ও গৌণ কুণ্ডলীর পাক সংখ্যা যথাক্রমে 100 ও 200। মুখ্য কুণ্ডলীতে ভোল্টেজ 220 ভোল্ট এবং গৌণ কুণ্ডলীতে কি পরিমাণ ভোল্টেজ প্রয়োজন? তোমরা মনে রাখো, মুখ্য কুণ্ডলীর পাক সংখ্যা ডিভাইডেড বাই গৌণ কুণ্ডলীর পাক সংখ্যা সমান মুখ্য কুণ্ডলীর ভোল্টেজ ডিভাইডেড বাই গৌণ কুণ্ডলীর ভোল্টেজ। তাহলে ধরো মুখ্য কুণ্ডলীকে আমরা এম দ্বারা প্রকাশ করলাম, তাহলে মুখ্য কুণ্ডলীর ভোল্টেজ ডিভাইডেড বাই গৌণ কুণ্ডলীর ভোল্টেজ বিজি। আর মুখ্য কুণ্ডলীর পাক সংখ্যা NM ডিভাইডেড বাই গৌণ কুণ্ডলীর পাক সংখ্যা ভি, সরি, গৌণ কুণ্ডলীর পাক সংখ্যা NG। তাহলে আমাদের কি চাইছে, গৌণ কুণ্ডলীর ভোল্টেজ চাইছে, তার মানে ভিজি চাইছে। তাহলে ভিজি সমান জানি হচ্ছে আমাদের, ভিজি সমান জানি ভিএম, ভিএম কত 220 গুণন এনজি, এনজি কত, গৌণ কুণ্ডলীর পাক সংখ্যা 200 ডিভাইডেড বাই আমাদের মুখ্য কুণ্ডলীর পাক সংখ্যা NM কত দেওয়া আছে 100। তাহলে আমরা 100 ডিভাইডেড বাই 2, তাহলে হচ্ছে আমাদের 240 চলে আসে, তাহলে 240 ভোল্ট, ঠিক আছে? তো মনে রাখো আর কি, মুখ্য কুণ্ডলীর পাক সংখ্যা ডিভাইডেড বাই গৌণ কুণ্ডলীর পাক সংখ্যা আহ, সমান মুখ্য কুণ্ডলীর ভোল্টেজ ডিভাইডেড বাই গৌণ কুণ্ডলীর ভোল্টেজ, সমানুপাতিক সম্পর্ক। এই প্রশ্নটা এখানে সমাধান করা লাগবে না, এটা খেয়াল করো, এটা খেয়াল করলে ওটা পেরে যাবে, আর ওইটা তোমরা দেখতে পারবে না, অনেক ছোট তো, এই কারণে এটা দেখাচ্ছি। দেখো, এ এর মান কত হলে 3i ক্যাপ প্লাস 9j ক্যাপ মাইনাস কে ক্যাপ এবং 2ai ক্যাপ প্লাস জে ক্যাপ মাইনাস 4k ক্যাপ ভেক্টর দুটি পরস্পর লম্ব হবে। দেখো, দুটা ভেক্টর পরস্পর লম্ব তখনই হবে যখন ভেক্টর দ্বয়ের ডট গুণফল সমান 0 হবে, ঠিক আছে? তাহলে এদের আমরা ডট গুণফল করি, তাহলে i ক্যাপের সাথে i ক্যাপ, তাহলে 3 ইন্টু 2a, তারপর হচ্ছে গিয়ে আমাদের প্লাস 9 ইন্টু 1, তারপর আমাদের হচ্ছে মাইনাস 1 ইন্টু -4, এটা সমান আমাদের 0। অর্থাৎ হচ্ছে i এর সাথে i, j এর সাথে j, k এর সাথে k গুণ করা হয়েছে। তাহলে 6a প্লাস 9 প্লাস 4, ঠিক আছে, এটা সমান 0। এটা আমাদের a সমান কি আসতেছে, তাহলে -13 ডিভাইডেড বাই 6, এটা কোনো অপশনে নাই, তাই উত্তর নান হবে, ঠিক আছে? এই পর্যন্তই আমাদের আজকের প্রশ্ন সমাধান। আর বেশি আর নাই। 2015-16 সেশনের ভর্তি পরীক্ষায় বাকৃবি অর্থাৎ বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের যে প্রশ্নটা ছিল সেটা সমাধান করে দিলাম। সম্পূর্ণ প্রশ্নের সমাধান করে দিয়েছি, শুধুমাত্র দুটো প্রশ্ন আমি হয়তো বা হ্যান্ড ক্যালকুলেশন করে দেখাতে পারিনি, বাকি সব প্রশ্ন সমাধান করে দিয়েছি। তোমরা এগুলো নিয়মিত তোমাদের পড়া অ্যানালাইসিস করার চেষ্টা কি, আমি একটা প্রশ্ন পড়লাম, ওই প্রশ্ন রিলেটেড আর কোন ধরনের প্রশ্ন হতে পারে বা কোন ধরনের প্রশ্ন আছে ওই প্রশ্ন রিলেটেড, সেগুলো বিস্তারিত দেখা। তাহলে একটা প্রশ্নের সাথে 3 থেকে 4টা প্রশ্ন যদি আমি নিজে নিজে সমাধান করতে পারি, তাহলে আমাদের টোটাল 60টা প্রশ্নের জন্য 240টা বা 200 থেকে 250টা প্রশ্ন সমাধান হয়ে যায়। এইভাবে অ্যানালাইসিস করতে হয়। আর এর ভিতর থেকে কম করে হলেও 7 থেকে 8-10টা পেয়ে যাবা। মোটামুটি অ্যানালাইসিস করে দেখলাম আমি যে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে বেশ ভালোই রিপিট কোশ্চেন হয়তো। সেক্ষেত্রে কারণ আমি সমাধান করে দেখাচ্ছি, তোমরা যারা আমার সাথে সাথে সমাধানগুলো দেখতেছো, তারা নিশ্চয়ই জানো রিপিট কোশ্চেন আসতেছে। তো সেই ক্ষেত্রে রিপিট কোশ্চেন হয়। এভাবে যদি তোমরা সমাধান করতে থাকো, তাহলে আশা করা যায় তোমাদের ভালো কিছু হবে। আর ভালোভাবে মানে ১ম এ ভিডিওগুলা দেখবে। দেখার পর এই প্রশ্নটা তোমরা সমাধান করতে বসবে। ১ম এ হ্যান্ড ক্যাল মানে জাস্ট কোনো টাইম ধরবা না। প্রত্যেকটা প্রশ্ন দেখবা আর সমাধান প্রসেসটা খেয়াল করবা। কিভাবে আমি সমাধানগুলো করেছি সেভাবে খেয়াল করবা। আ সমাধান করবা। আর যদি এতে ৫০% যদি সঠিক থাকে, তাহলে মনে করবা যে হ্যাঁ, তুমি সেফ জোনে আছো। পরবর্তীতে যেন তোমার 70 থেকে 80% সঠিক হয়। কিন্তু 70 থেকে 8% সঠিক হলে পারে তুমি মানে একদম পুরোপুরি সেফ জোন বলা চলে।
আরো ভালো করতে হবে, ভালো করতে হবে না তা না। মানে তবে সেফ জোন আরকি। আর তবে কথা হচ্ছে ভুলের পরিমাণ কমানো। তুমি পারো না, কোনো প্রশ্ন পারো না, কোনো সমস্যা না। কিন্তু তুমি একটা ভুল করে আসছো মানে 0.25 মাইনাস। 0.25 মাইনাসের কারণে কম করলে 500 থেকে 700, কোনো সময় 1000 2000 পিছিয়ে চলে যাও। আর 1000 2000 পিছিয়ে চলে যাওয়া মানে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় ছেড়ে দিতে হবে, শেরে বাংলা ছেড়ে দিতে হবে, মানে সিলেট বিশ্ববিদ্যালয় ছেড়ে দিতে হবে, মানে আস্তে আস্তে অনেক পিছনে চলে যাবে, তুলনামূলক অনেক পিছনে চলে যাবা। আর একটা ভুল করলে ওই একটা মাথা নষ্ট হয়ে যায়, একটা ভুল থাকে না, সেটা আস্তে আস্তে 3 4টা ভুলে পরিণত হয়ে যায়। তাই আমি অনুরোধ করবো যে সঠিকভাবে যদি নাও দাগাতে পারো তাও সমস্যা নাই, কিন্তু ভুল করবে না। ভুল করলে কিন্তু শেষ। ভুল করলে আর চান্স পাওয়া লাগবে না। তো আজকে এই পর্যন্ত থাকুক। আজকে আর নতুন করে কোনো কিছু পড়াবো না, আর পড়ানোর কিছু নাই। আর সারাদিন বিদ্যুৎ ছিল না, বারবার বিদ্যুৎ যাচ্ছিল আসছিল, এই কারণে ভিডিও শুট করতে পারিনি। বারবার ভিডিও শুট করার সময় বাধা আসতেছিল। এই যে এখনো তো বিদ্যুৎ নাই, তবু এই যে ইয়া দিয়ে মোবাইলের আলো, আবার ইন্টারনেটও পায় না বিদ্যুৎ চলে গেলে। কি এক সমস্যা। ঠিক আছে, থাকো। আসসালামু আলাইকুম।